লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সমস্ত কম্পোনেন্ট অ্যাড করা শিখছিলাম, শুধু কন্ট্যাক্টটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম বাসা করার জন্য। এখন কতজন করতে পারছেন জানি না, আমি ওটা জিজ্ঞেসও করবো না, কারণ জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম বলে করি নেই। তো আমি আবার একটু দেখাই দিই। হ্যাঁ, আমরা কন্ট্যাক্ট অ্যাড করার জন্য এই যে কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্ট থেকে যাব আমরা অল কন্ট্যাক্টসে। হ্যাঁ, অল কন্ট্যাক্টসে গিয়ে এখানে যদি আমরা নিউ কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে আমরা ম্যানুয়ালি একটা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে রিকোয়ার্ড হচ্ছে কন্ট্যাক্ট নেই। ধরেন এটার নাম হচ্ছে আব্দুল জব্বার, এটা হচ্ছে ওর নাম। যদি শুধু এটা থাকে আর বাকি কোনো ইনফরমেশন আপনার কাছে না থাকে, তারপর এটা সেভ নিবে। বাট যদি আপনার কাছে নাম না থাকে আর আপনার সমস্ত ইনফরমেশন ফিল আপ করেন, সবগুলো ফিল আপ করেন, শুধু নাম দেন নেই, তাও হবে না। রিকোয়ার্ড হচ্ছে নাম। ওকে, নাম দিয়ে এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করেন। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি কন্ট্যাক্টে চলে যাই, কন্ট্যাক্টে অল কন্ট্যাক্ট, দেখেন এখানে একটা কন্ট্যাক্ট চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি অ্যাড করি তাহলে কি করব, কন্ট্যাক্টের নামটা ব্যবহার করব। আর যদি আরো ডিটেল ইনফরমেশন থাকে, ফোন নাম্বার, অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু দেওয়া যাবে, মানে সব দিয়ে আমরা সেভ করলেই হয়ে যাবে। আর যদি ধরুন অনেকগুলো কন্ট্যাক্ট হয় তাহলে আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা এই কন্ট্যাক্টে ক্লিক করব, অল কন্ট্যাক্টে যাব, গিয়ে দেখেন যতক্ষণ পর্যন্ত আমরা একটা কন্ট্যাক্ট অ্যাড করি নাই তখন নিচে দুইটা অপশন ছিল, একটা হলো ইম্পোর্ট আর একটা হচ্ছে নিউ কন্ট্যাক্ট ছিল। আমরা নিউ কন্ট্যাক্ট দিয়ে আমার ফোন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি নামাজ বলেন। কার সাথে? হ্যাঁ কথা হচ্ছে তো, সকালবেলা সকালবেলা কাজ করা কথা। হ্যাঁ 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 কথা হচ্ছে। না 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 না, কথা ফাইনাল, কথা ফাইনাল। বুঝতে না, কপি হচ্ছে না, কপি হচ্ছে, কপি দিয়ে এটা নাই, তখন আমি কি ডাটা স্ক্রিন মারতে হবে যে আসলে কি আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যদি আমরা সিঙ্গেল একটাও অ্যাড না করি তখন এখানে থাকে একটা ইম্পোর্ট আর একটা থাকে নিউ কন্ট্যাক্ট। নিউ কন্ট্যাক্টে আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা ইম্পোর্ট করতে যাই তাহলে আমরা কন্ট্যাক্টে গেলে এই চেহারাটা পাবো। হ্যাঁ, এখান থেকে দেখেন এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করলে যে ইম্পোর্ট, এই ইম্পোর্টে যাব, গিয়ে এই যে ডাউনলোড টেমপ্লেটটা ডাউনলোড করব, করে আমাদের যে ডাটা পাঠাইছি, আপনাদেরকে যে ডাটা দিছি ওখান থেকে কপি করে এই টেমপ্লেটে বসাবো, বসে এই টেমপ্লেটটা আপলোড করে দিলেই কাজ শেষ। ওকে, তো আমার কাছে এটা করা আছে, আপনাদের এটা হোমওয়ার্ক দিছিলাম, আপনারা করবেন। আমার ওই আপলোডের মতো ইয়ে করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্টের মতন কোনো কিছু ঝামেলা নেই। না না না, এটা সব কিছু দিতে মানে দেয়া থাকবে আর কি। কোনো কিছু বাতিল হবে না। না না, দেখেন তাহলে আমি ইম্পোর্ট করলাম, আমার সবগুলো কন্ট্যাক্ট এখানে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা এখন আজকে যেটা আমাদের কাজ করার কথা সেটা হচ্ছে আমরা আজকে ট্রানজেকশনে যাওয়ার কথা। ওকে, ট্রানজেকশনে যাব। আমাদের এখানে ট্রানজেকশন দুইটা, একটা সেলস আর একটা পারচেস, এর বাইরে কোনো ট্রানজেকশন নাই। জিরো এবং কুইক বুক দুইটাই হচ্ছে ট্রেডিং সফটওয়্যার। আমরা ফিনিশ প্রোডাক্ট কারো কাছ থেকে কিনবো, কিনে ফিনিশ প্রোডাক্ট কারো কাছে বিক্রি করবো, এই অ্যাকাউন্টসটাই আপনি এখানে করতে পারেন।
ওকে, এর বাইরে যদি কারো কিছু দরকার হয় তার জন্য অন্য সফটওয়্যার, এই সফটওয়্যার তার জন্য চলবে না। ওকে, এখন আসেন আমরা এই যে দেখেন এখানে নেভিগেশন প্যানেল, এই জায়গাটাকে বল নেভিগেশন প্যানেল। হ্যাঁ, এখান থেকে আমরা অ্যাকাউন্টিং ফাংশনাল যত কাজ আছে সব কাজ আমরা এখান থেকে করব। ওকে, এখন এখান থেকে যাব আমরা বিজনেসে। হ্যাঁ, বিজনেস থেকে গেল এই দেখেন ইনভয়েস, অনলাইন পেমেন্ট, কোড আর সেলস ওভারভিউ, এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটাই হচ্ছে আমাদের সেলসের পোর্শন। সেলসের কাজ আমরা এখান থেকেই করতে পারবো। ওকে, এখন একটা জিনিস সবাই মনে রাখবেন, এই সেলসের প্রক্রিয়ার একটা সিরিয়াল আছে, একটা সিরিয়াল আছে। হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী কাজ হয়। তো এই সেলসের প্রক্রিয়ার সিরিয়ালের ফার্স্ট কাজ হচ্ছে এখানে বলছে কোড। এই যে কোডস, আমরা কোটেশন বলি না, একটা কোটেশন দেন, আপনার আপনার কতটুকু লাগতে পারে একটা কোটেশন প্লেস করেন। না, টেন্ডার কোটেশন একটু ডিফারেন্ট জিনিস, মানে নাম একই হতে পারে বাট এখানে সিস্টেম একটু ডিফারেন্ট জিনিস। সেটা হচ্ছে এই কোটেশনটা বা এই কোডটা আমরা তখনই করব যখন আমরা, এটা কিন্তু আমরা বলছি সেলসের ক্ষেত্রে, বিক্রি, এটা বিক্রির পোর্শন। হ্যাঁ, ইনভয়েস, অনলাইন পেমেন্ট, কোড, সেলস ওভারভিউ, এটা হচ্ছে বিক্রির পোর্শন। আমরা এখন এই প্রোডাক্টটা বিক্রি করব। বিক্রি করার ক্ষেত্রে একজন আমাকে একটা পারচেজ অর্ডার দিল যে ভাই আপনার কাছ থেকে আমি এই প্রোডাক্ট কিনতে চাই, তো আপনি আমাকে দিতে পারবেন কিনা, অথবা আপনার কাছে এটা অ্যাভেলেবেল আছে কিনা, বা যাই হোক সে একটা কিছু বললো, বা অমুক ডেটে কিনতে চাই। যখন সে এরকম কথা বলবে বা এরকম একটা ইমেল দিবে বা এরকম একটা কিছু জানাবে, তখন আমরা আমাদের সিস্টেমে এটাকে কোড হিসেবে রেকর্ড করে রাখতে পারি। কোডটা কিরকম? কোডটা হচ্ছে সেলস যেটা কনফার্ম হয়নি এখন, নিতে পারে, যেতে পারে, আমরা একটা রেকর্ড করে রাখতে পারি। যদি এটা সেলসে কনভার্ট হয়, উনি যে ডেটে বলছেন ওই ডেটে যদি এটা সেলস হয়ে যায়, তাহলে আমরা এই কোডটাকেই ইনভয়েস হিসেবে দেখাতে পারবো। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা কোড করব, যেই কোডটা কনফার্ম সেলস না, বাট একটা কমিটমেন্ট আছে, এরকম কিছু একটা আমরা রেকর্ড করে রাখতে পারবো। এরকম যদি কিছু হয়, ধরেন কেউ একজন আপনার একটা পার্চেজ অর্ডার পাঠালো যে আজকে কয় তারিখ, অথবা ধরেন যে ডিসেম্বরের 20 তারিখে আপনার কাছে পার্চেজ অর্ডার পাঠিয়েছে, বলছে যে ভাই আমি 25 তারিখে প্রোডাক্টটা নিব, আপনি আমাকে জানান যে আপনি দিতে পারবেন কিনা, রেট কত হবে, এগুলো ঠিকঠাক করবো। উনি আমাকে একটা পার্চেজ অর্ডার দিচ্ছে, তো সেটার উপর বেস করে আমি একটা কোড করব। আমি এখানে কোডে ক্লিক করব। কোথা থেকে? বিজনেস থেকে সেলস ওভারভিউ এর উপরে কোডে ক্লিক করব। কোডে ক্লিক করলে দেখেন এখানে কিছুই নাই, কিছু না থাকারই কথা, কারণ আমরা তো কোড এখনো করি নাই। এখানে দেখেন, এখানে বলছে কোড, কোডের পাশে অল, ড্রাফট, সেন্ড, ডিক্লাইন, অ্যাকসেপ্ট, ইনভয়েস। তার মানে একটা কোডের স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস কি কি থাকতে পারে? অল কোড মানে এখানে স্ট্যাটাস যাই থাক সবগুলো এখানে শো করবে। ড্রাফট মানে আপনি এই কোডটাকে একটা ড্রাফট হিসেবে রেখেছেন, এখনো ফাইনাল করেন নাই। ওকে, আসেন আসেন প্লিজ। ঠিক আছে, তৃতীয় হচ্ছে সেন্ড, আপনি ক্লায়েন্টের কাছে এটা পাঠিয়েছেন। আমি কনফার্ম করছি এবং রিপ্লাই দিছি। আরো চেয়ার লাগলে নিতে পারেন। ওকে, সেন্ড বলতে আপনি এটা ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভালের জন্য সেন্ড করেছেন। তারপর এখানে হয় ডিক্লাইন হবে না হলে অ্যাকসেপ্ট হবে। ক্লায়েন্ট হয় ডিক্লাইন করবে না হলে অ্যাকসেপ্ট করবে। আর তারপর যদি এটা ফাইনালি সেলসে কনভার্ট করতে হয়, যে ফাইনালি হ্যাঁ এটা কনফার্ম হয়ে গেছে, তাহলে এটা ইনভয়েস করব, তখন এটা ইনভয়েসডে চলে আসবে। এইখানে যা দেখতেছেন এই কয়টা হচ্ছে এই কোড, একটা সিঙ্গেল কোডের স্ট্যাটাস কি হবে, কি অবস্থায় আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। কুইক বুকে কিন্তু এই জিনিসগুলো নাই। মানে অ্যাজ এ সফটওয়্যার কুইক বুকের থেকে জেরো অনেক ব্যালেন্সড সফটওয়্যার, কিন্তু কুইক বুকের পপুলারিটি বেশি, ক্লায়েন্ট বেশি, যার কারণে কুইক বুকটা শিখতে হবে। এত পারফেক্ট না, না, অ্যাকসেপ্ট করা আছে, জিনিসটা অ্যাকসেপ্ট করছে। ওকে, এখন আসেন
আমরা যদি একটা কোড করি, কোড বলতে আমরা ধরে নিচ্ছি যে একজন ক্লায়েন্ট আমাকে একটা প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে জানিয়েছে, একটা পারচেজ অর্ডার দিয়েছে মনে করেন, হ্যাঁ পারচেজ অর্ডার দিয়েছে যে আমি এটা ভাই অমুক ডেটে নিতে পারি। তাহলে এরকম যদি আমরা কিছু আমাদের এখানে রেকর্ড হিসেবে রাখতে চাই, তাহলে কি করব, এই যে নিউ কোডে ক্লিক করব। এই নিউ কোডে কোথা থেকে গেলাম, আমি বিজনেস থেকে কোডে ক্লিক করেছি, কোড সেন্টারটা ওপেন হয়েছে, সেখান থেকে আমি নিউতে গেলাম। ওকে, নিউতে গেলে দেখেন একটা কোড ফর্ম ওপেন হয়েছে। এখানে প্রথমেই বলছে কন্ট্যাক্ট। আপনারা একটু আগে যে কন্ট্যাক্ট আমরা আপলোড করেছি, কন্ট্যাক্ট থেকে একটা কন্ট্যাক্ট আমাদের এখানে নিতে হবে। ওকে, সাপোজ ধরেন এটা নিলাম আব্দুল জব্বার, ঠিক আছে, ইনি হচ্ছেন আমার কি কাস্টমার। আমরা এখন কি করছি, সেল সেন্টারে কাজ করছি, মানে বিক্রি করব। তাহলে যাকে আমি এখানে সিলেক্ট করব তিনি অবশ্যই আমার কাস্টমার, না হলে তো আমার কাছে কিনতে যেতেন না। ওকে, এখন বলছে ইস্যু ডেট, ইস্যু ডেটটা আজকের দেয়া আছে, আমরা একটু ব্যাকে দিই, ধরেন 1 তারিখে দিলাম, ডিসেম্বরের 1 তারিখে উনি আমাকে জানিয়েছেন যে এটা কি হবে, উনি নেবেন। এখন বলছে কি এক্সপায়ারি ডেট, এখন এক্সপায়ারি ডেট যদি আমি গতকালকে ডেটও দিই তাহলে এটা আমার দেখাবে ডেট এক্সপায়ার্ড, মানে এটার কোনো কাজ নেই। আমি দেখলাম ইন 30 ডেজ, তাহলে আমার এখনো মেয়াদ আছে, তাহলে আমি এটার উপর কাজ করতে পারবো। গতকালকে দিতে মেয়াদ নেই বলবে কেন? গতকালকে মেয়াদ শেষ হয়ে যাবে, গতকালকে শেষ এক্সপায়ার্ড হয়ে যাবে। গেছে। কারণ কি, সরি স্যার, এর এক্সপায়ারটা কিসের এক্সপায়ার? আপনার অর্ডার প্রসেসিং এর এক্সপায়ার? বলতেছি আমার বক্তব্য এখনো শেষ হয়নি। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা ইস্যু ডেট দিলাম 1 তারিখ, 1 তারিখ মানে হচ্ছে উনি 1 তারিখে আমাকে এই কথাটা বলেছেন, 1 তারিখে জানিয়েছেন যে পিও পাঠিয়েছেন যে আমি প্রোডাক্টটা নিতে পারি। এখন এক্সপায়ারটা কি জিনিস, ধরেন আমার যদি এখানে কোনো এক্সপায়ারি ডেট না থাকে তাহলে আমার এই পারচেজ অর্ডারটা কি কিয়ামত পর্যন্ত আমার সিস্টেমে থাকবে? না। অবশ্যই আমি একটা সার্টেন টাইম পর ক্লোজ করে দিব যে ভাই আপনি কতদিনের মধ্যে নেবেন, আমি কি আপনার জন্য মাসের পর মাস এটা রেখে দিব, তা না। এখন এক্সপায়ার ডেটটা আমি বললাম যে 1 মাস, 1 মাসের মধ্যে উনি আমাকে কনফার্ম করবে। এতদিন হয় না, নর্মালি 5 দিন 7 দিনের বেশি হয় না। হ্যাঁ, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা 1 মাস টাইম দিব, ক্লিয়ার, 1 মাস টাইম। এখন যেটা হচ্ছে এই চেয়ার নাই, এদিকে এই কোণায় চেয়ার নাই, একটা চেয়ার আমি চেয়ার দিচ্ছি, এই এখান থেকে চেয়ারটা নেন, চেয়ার আরো আছে, সমস্যা নেই, ওরা হয়তো কোনো কারণে বাইরে গেছিল, যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি হেল্প করছি, আপনি যান, আপনি যান। ওকে, তো আমরা ছিলাম এক্সপায়ারি ডেটে। হ্যাঁ, এই এক্সপায়ারি ডেট হচ্ছে এই কোডটার এক্সপায়ারি ডেট, এটা কতদিন থাকবে। ওকে, তো আমরা 1 মাস দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা সামনে আরো সময় পাই, কোডটা যাতে এক্সপায়ার না হয়ে যায়, যে ডেট দিব ওই ডেটের পরে তো এক্সপায়ার হয়ে যাবে, যে এই কাস্টমার আমার দরকার নেই, উনি আমার সাথে আর যোগাযোগ করতেছেন না, বা যাই হোক উনি কি নিচ্ছেন না। তো আমরা নর্মালি কি হবে, আমরা কাস্টমার যখন এরকম বলবে আমরা নর্মালি কি বলি, কতদিনের মধ্যে নেবেন, কতদিনের মধ্যে কনফার্মেশনটা লাগবে, তাই না? তো উনি বলছে যে ঠিক আছে 1 মাসের মধ্যেই দেন, তো এই কারণে আমরা 1 মাস সময় দিছি। এখন দেখেন এখানে কোড নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে, বাট এই যে এখানে দেখেন এটা এডিট করা যায়। এডিট করা যায় কেন, সেটিংস করার সময় আমরা একটা জিনিস কাজ করছিলাম কি, যে আমরা এই নাম্বারগুলো যেগুলো অটোমেটিক আসবে এই নাম্বারগুলো মডিফাই করতে পারবো কিনা টিক দিছিলাম, এই কারণে এটা চেঞ্জ করা যায়। ওখানে যদি টিক না দিতাম তাহলে এটা ফিক্স থাকতো, এখানে হাতে দিতে পারতাম না। ওকে, চেঞ্জ করা যায়। কোড, এক্সপায়ারি ডেট চেঞ্জ করা যায়। হ্যাঁ হ্যাঁ এক্সপায়ারি ডেট চেঞ্জ করা যাবে। সেটিং করার সময় এটা আমরা এখন যেহেতু বুঝতেছি যে এটা চেঞ্জ করতে পারবো না, আবার ওখান থেকে করে আসতে হবে না, এটা বারবার দেখানো যাবে, আপনার ওই ভিডিও দেখতে হবে। না না ওটা না, তাহলে আমি তখন অপশনটা দিছিলাম না, হ্যাঁ বাট এখন আমি অপশনটা দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি ওই দ্বিতীয় ক্লাসের ভিডিও দেখবেন যে কোথা থেকে ঠিক দিছিলাম। যখন দেখবেন যে এটা আপনি এডিট করতে চান কিন্তু এটা পাচ্ছেন না, তখন সেটিংসে যেয়ে এটা ঠিক করে দিতে হবে। ওটাই বলছি। ঠিক করে দিয়ে রিফ্রেশ দিবেন একটা, ঠিক হয়ে যাবে। ওকে, এখানে আমরা তো আজকে এইটা করলাম, কিন্তু আমরা কি ব্যাকডেট কাজ করতে পারবো ডিসেম্বরের 1 তারিখ আপনি যেটা বললেন
হ্যাঁ অবশ্যই করতে পারবো। সফটওয়্যারে ব্যাকডেটে কাজ করতে পারবেন না? অবশ্যই পারবো। সফটওয়্যারে কি হয়, জানি তো সব ব্যাড। সফটওয়্যার কি হয় আপনার, মানে সফটওয়্যারে যা হয় সবই হলো পাস্ট টেন্স। ঘটনা ঘটে গেছে, এই রিসিপ্টটা বা ইয়েটা আপনার কাছে যখন আসছে তার 5 দিন আগে ওটা বিক্রি হয়ে গেছে, রিসিপ্টটা আসছে তখন আপনি সফটওয়্যার এন্ট্রি দিচ্ছেন। তা আলটিমেটলি দেখা যাবে কি ম্যাক্সিমাম আপনার ব্যাকডেটেই হবে। আজকে যেমন আপনি জেরোটা খুললেন, হুম আমি আবার ডিসেম্বর 1 তারিখে পোস্টিং এর ইফেক্ট করতেছি। হুম হ্যাঁ, ওইটার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ করা যাবে, নো প্রবলেম। শুধুমাত্র করা যাবে না চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাজ অফ ডেটটা ঠিক করে দিতে হবে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসও যাবে না, কারণ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি যে ডেট ঠিক করে দিচ্ছেন ওই ডেটের আগে যদি কিছু বিক্রি করতে চান তখন তো ও বলবে যে এই ডেটে তো এই প্রোডাক্ট তোমার এটা ছিল না, তুমি কিভাবে বিক্রি করো, নেবেন না বুঝছেন? অ্যাডভান্স নেন না হ্যাঁ অ্যাডভান্স নেন অ্যাডভান্স নেয় না, অ্যাডভান্স নেয় কিনা জানি না, অন্যান্য গুলোতে নেয় না। না না অ্যাডভান্স বলতে অ্যাডভান্স সেলস, মনে করেন আজকে কত তারিখ, অ্যাডভান্স সেলস নেবে না। কুইক বুক আসলে দেখাবো না, কুইক বুকে 2-3টা অপশন অ্যাডভান্সে করা যায়। তাই নাকি? একটার নাম ডিলেট চার্জ, একটার নাম ডিলেট ক্রেডিট। এটা কি করা যায়, সম্ভাব্য চিন্তা একটা আছে যে অমুক ডেটে আমার একটা প্রোডাক্ট ফেরত আসতে পারে, মানে কি আমি জেনে শুনে একটা বাজার প্রোডাক্ট দিয়েছি ফেরত আসতে পারে, এটা আমি রেকর্ড করে রাখবো আর কি, বলছি বুঝছেন? এরকম কটা জিনিস আছে অ্যাডভান্স রেটে করা যায়, যেগুলো আপনার পারতপক্ষে মনে হয় আপনার অ্যাকাউন্টিং লাইফে 2-1 বার কাজে লাগলেও লাগতে পারে, না সারা জীবন না লাগতে পারে, এরকম জিনিস আছে। আচ্ছা, এখানে দেখেন রেফারেন্স, এই রেফারেন্সটা কি দিব, ধরেন উনি যে পিওটা দিছে আমাদেরকে, পার্চেস অর্ডারটা দিছে, সেই পিও নাম্বারটা দিব। এটা কিন্তু এখানে পিও নাম্বার এইভাবে দিতে হবে, এটা কিন্তু ফিক্স না, আপনি রেফারেন্স নিজে ক্রিয়েট করতে পারেন। ওকে, রেফারেন্স নিজে ক্রিয়েট করতে পারেন, এবং সেটার রেফারেন্স প্রতিটা কোম্পানি কিন্তু রেফারেন্সের বিষয়টা আলাদা আলাদা থাকে, ডেট থাকে, তারপর ওই রেফারেন্স সিরিয়াল থাকে, পেজ নাম্বার থাকে, এইভাবে রেফারেন্সগুলো দেয় কিন্তু। তো এই রেফারেন্সটা আসলে ফিক্স কিছু না, এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করবে, অথবা আপনি যখন বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন তাদের সাথে কথা বলে নেবেন যে এই রেফারেন্সটা তুমি কিভাবে ক্রিয়েট করতে চাও, যাতে একটা রেফারেন্স নাম্বার বললে আমরা সার্চ করে খুঁজে পাই। ওকে, আচ্ছা এখানে দিলাম। এখন দেখেন এটা হলো আমার কারেন্সি, বাংলাদেশি কোম্পানি, কারেন্সি বাংলাদেশি টাকা, প্রজেক্ট। এই প্রজেক্ট কি জিনিস, প্রজেক্ট হচ্ছে ওই যে আপনাদেরকে যখন সেটিংস করা যখন বলছিলাম যে প্রজেক্টটা হচ্ছে একটা কোম্পানির আন্ডারে কয়েকটা প্রজেক্ট দেখানো যেতে পারে। যেমন ধরেন যদি রিয়েল এস্টেট কোম্পানি হয় তাহলে একটা কোম্পানির আন্ডারে ধরেন ওনার 3টা ব্রিজ আর 2টা রাস্তার কাজ চলতেছে, তাহলে ওনার 5টা সাইড আলাদা আলাদা করে দেখানো যাবে, কিন্তু এই প্রজেক্টটা আমরা এখানে দেখাতে পারতেছি না। এর কারণটা হলো এই প্রজেক্টের জন্য আলাদা $60 করে চার্জ করে। আপনি যদি আপনার এই জেরোর মধ্যে এই প্রজেক্টটা ইনক্লুড করেন তাহলে $60, এক্সপেন্স ক্লেমে $4। এটা যখন আমরা অ্যাকাউন্ট খুঁজি তখন দেখছি কিন্তু নিচে লেখা আছে। এখন এগুলো, এই সার্ভিসটা হচ্ছে ফ্রি না আর কি, আমরা যে ফ্রি ট্রায়ালে করতেছি এই সার্ভিস, প্রজেক্টের নাম আছে ঠিক, প্রজেক্ট অ্যাড করতে দেন তখন বলবে তোমার প্রজেক্ট অ্যাড করা নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানে বলছে ট্যাক্স, ট্যাক্সটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, আমরা নর্মালি এক্সক্লুসিভ ট্যাক্স ধরতেছি। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ বুঝেন তো, একটা হলো এটার দাম যদি 100 টাকা হয় আর 10% ট্যাক্স হয় তাহলে ইনক্লুসিভ হলে এই 100 টাকার মধ্যে 10% আছে, আর যদি এক্সক্লুসিভ হয় তাহলে 100 টাকার উপরে আরো 10% যোগ হবে, 110 টাকা হবে দাম। ওকে, তাহলে আমরা ট্যাক্সটা ধরতেছি কি এক্সক্লুসিভ, বাইরেই ধরতেছি, কারণ ভিতরে ধরলে আপনার জন্য বোঝা একটু সমস্যা, সফটওয়্যার ক্যালকুলেট করে ফেলবে, কারণ 100 টাকার মধ্যেই ট্যাক্স আছে, এটা একটু বোঝা সমস্যা, আর 100 টাকার উপর 10% 110 টাকা, এটা বোঝা সহজ, যার কারণে এক্সক্লুসিভ। আর ম্যাক্সিমাম ট্যাক্স যদি ইনক্লুসিভ হয়, হুম। 100 টাকা জিনিসটা 90 টাকা। 100 টাকা দাম, ইনক্লুসিভ ট্যাক্স 10%। হুম, এই জায়গায় এটার দাম কিন্তু ইনক্লুসিভ 10% মানে এটার দাম কিন্তু 10 টাকা হবে না, 9 টাকা সামথিং হবে। কেন জানেন? কারণ 90 টাকার উপরে 10% অথবা 91 টাকার উপরে 10% আসবে তখন, 100 টাকা যদি টোটাল হয়, আফটার চার্জ আর বিফোর চার্জের ব্যাপারটা আসে কি? ঠিক আছে? এটা বুঝছেন তো? ইনক্লুসিভ হইলে কিন্তু যদি 90 টাকার উপর 10% হয় তাহলে হবে 9 টাকা, তখন এটার দাম 100 টাকা হয় না, সরি 99 টাকা, তখন এটার দাম 100 টাকা হয় না, ঠিক আছে? তারপর 90 টাকা সামথিং এর উপরে 10% হয়ে এটা 100 টাকা দাম হবে ইনক্লুসিভ হলে। আফটার চার্জ আর বিফোর চার্জ এই হিসেবের কারণে এটা হ্যাঁ হ্যাঁ, বুঝলেন কি ইনক্লুসিভের ঝামেলাটা? ইনক্লুসিভের ঝামেলাটা কিন্তু এটা 10 আর 90 নয়, আর 90 টাকার উপর 10% 10 টাকা হবে না, 9 টাকা হবে, 9 টাকা something হয়। 9 টাকা সামথিং হয়। হ্যাঁ, তাহলে তার মানে এটার দাম কিন্তু 90 টাকা সামথিং পয়সা হবে, বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আবার বলবো। না, এটা ওকে, মনে করে দেওয়া দরকার ছিল আর কিছু না। 90 টাকা সেটাই। 90 পয়সা।
আচ্ছা, এখন আসেন আমরা উনি আমাদেরকে কি কি প্রোডাক্টের ব্যাপারে বলেছেন যে এই প্রোডাক্ট আমি নিতে পারি। এখন আসেন এখান থেকে আমরা কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করি। এটা একটা ল্যাপটপ, এটা একটা ল্যাপটপ। ধরেন এই দুইটা ল্যাপটপ উনি আমাদের কাছ থেকে নিচ্ছেন। এটা নিচ্ছেন 5টা, এটা নিচ্ছেন 4টা। হ্যাঁ, দেখেন এটা কিন্তু যখন আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস ইনক্লুড করছি তখন কিন্তু আমাদের এখানে দেওয়াই ছিল। আসেন, প্রাইসটা আমাদের সেলস প্রাইসটা এখানে দেওয়া ছিল, তাহলে মানে এটা হচ্ছে সেলস প্রাইস। আর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি চার্ট অফ অ্যাকাউন্ট। যদি আমি সেল করি তাহলে এটা আমার কোথায় এসে হিট করবে এই টাকাটা? এই সেলস হিট করবে 200, এই যে সেলস। ওকে, এখন আসেন এখানে ট্যাক্স রেট, সেলসের উপর ট্যাক্স রেট কত? সেলস ট্যাক্স কি অ্যাড করা আছে আমার? এই যে সেলস ট্যাক্স 10%, এটা আমরা ধরে নিচ্ছি আর কি এটার উপর 10% ট্যাক্স। ওকে, হতে পারে যেটার উপর যত ট্যাক্স থাকবে সেটার পাশে আমরা তত ট্যাক্স এখানে সিলেক্ট করব। এখানে ট্যাক্সটা আসলো কেন? এখানে এক্সক্লুসিভ দেওয়ার কারণে। এখানে যদি আমরা ইনক্লুসিভ দিতাম তাহলে ট্যাক্সের অপশন আসতো না, সরি ট্যাক্সের অপশন আসতো, সরি। তখন আমার এই টাকার অঙ্কটা, এই যে এখানে দেখেন টোটাল ট্যাক্স, এটা বেশি দেখাইতো না, চেঞ্জ হইতো। তখন এই টোটাল টাকাটাই টাকা থাকতো। এখানে যেমন ট্যাক্সটা পরে অ্যাড হইলো, ওখানে আর অ্যাড হইতো না, ইনক্লুসিভ মানে এর মধ্যে থাকতো। 100 টাকা। হ্যাঁ, এখন আসেন এখানে বলছে একটা অপশন আছে ডিসকাউন্ট। যদি ধরেন যে উনি আমাকে বললো যে ভাই আপনার কাছ থেকে তো আমি প্রোডাক্টটা কিনবো, আমার 5% ডিসকাউন্ট লাগবে, তখন আমি বললাম যে ভাই 5% তো আমার প্রফিট মার্জিন না, ঠিক আছে আপনাকে আমি 3% ডিসকাউন্ট দিতে পারবো। এগ্রি হইলাম, হয়ে আমি এখানে লিখবো 3%। এখানে যদি আপনি 3% দেন তাহলে এই দেখেন ইনক্লুড ডিসকাউন্ট হচ্ছে টোটালের উপরে, এই সরি এইটার উপরে 31 টাকা ডিসকাউন্ট হয়েছে, 31 টাকা 50 পয়সা ডিসকাউন্ট হয়েছে। আর এখানে যদি ধরেন এটার উপর দিলাম আমি 2%, তাহলে টোটাল দেখেন এখানে 3 আর 2 মিলে যতটা হয় তত টাকা, 56 টাকা 30 পয়সা এখানে আপনার ডিসকাউন্ট হয়ে গেছে। এখন ধরেন আপনি 3% দেওয়ার কথা, আপনি শুধু 3 লিখলেন, পাশে পার্সেন্টেজটা দিলেন না, তাহলে কি হবে জানেন? এখানে শুধু 3 টাকা ডিসকাউন্ট হবে, ভ্যালুটা কাউন্ট হবে। শুধু ভ্যালু কাউন্ট হবে। তার মানে যদি ধরেন আপনি এটার উপর দিতে চান হলো 10 টাকা, আর এটার উপর দিতে চান ধরেন 40 টাকা, এখন দেখেন টোটাল 50 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টেজ না দিলে, পার্সেন্টেজের সাইনটা না দিলে এটা ভ্যালু হিসেবে কাউন্ট হবে। ওকে, আমরা তাহলে একটা 40 টাকা দিই, একটা 2% দিই। হ্যাঁ, তাহলে এখানে পার্সেন্টেজ এবং ভ্যালু দুটো হিসেবে কাউন্ট হয় 64। বুঝতে পারলেন কি? এটা সেটিং এর কাজটা না। হ্যাঁ, সেটিং এর মধ্যে যে না এটা সেটিং এ না, এটা অটোমেটিক, এটা অটোমেটিক। এখানে এটা সেটিং এ এটা কিছু করতে হবে। সেটিং এর ডিসকাউন্টের ব্যাপারে ডিসকাউন্টের ব্যাপারে হচ্ছে কি, সেটিং এ যদি আপনি ডিসকাউন্ট টিক না দেন তাহলে এই জায়গায় ডিসকাউন্ট অপশনটা দেখাবে না। কিন্তু হবে। ডিসকাউন্ট না দেখালে দিবেন কেন? হয়। আমি বলতেছি ভ্যালু আর পার্সেন্টেজের ব্যাপারটা সেটিংসে নাই, এটা অটোমেটিক আছে। এই যে পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ, ভ্যালু দিলে ভ্যালু, এইটা ইয়াতে নেই, সেটিংসে নেই। কিন্তু সেটিংসে বলা আছে যে আপনি ডিসকাউন্ট এই কলামটা রাখবেন কিনা, ইয়েস অর নো। আপনি, আমরা টিক দিয়ে ইয়েস করছি বলে এটা আছে, যদি আমরা টিক না দিতাম তাহলে ডিসকাউন্ট অপশনটা এখানে থাকতো না। ওকে, এখন আসেন, এখন আমরা কি করব, এইখানে জাস্ট সেভ করে দিলেই থাকবে, কিন্তু যেহেতু এটা প্রথম করতেছি আমরা মোটামুটি সব অপশনই দেখি। হ্যাঁ, আমরা এটা সেন্ড করব। সেন্ড করলে দেখেন এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিই, ওকে আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, আমি ধরে নিচ্ছি আব্দুল জব্বারের ইমেল অ্যাড্রেস এটাই। আমরা তাহলে ওনার নামে একটা কোড করে আমরা সেন্ড করে দিলাম যে ভাই আপনার দেখেন আপনি যা যা বলছিলেন ওইভাবে দিচ্ছি, ঠিক আছে কিনা এটা। ওকে, তাহলে আসেন আমরা একটু এটা দেখি। হ্যাঁ, আমরা একটু ইমেলটা দেখি। দেখেন কোড 0016030, এইখান থেকে আব্দুল জব্বার, ফর আব্দুল জব্বার চলে আসছে ইমেল। হ্যাঁ, আমি এটাকে ওপেন করি। ওপেন করার পর এই যে এইটা যদি আমি ওপেন করি পিডিএফটা, তাহলে আমি এটা কোড দেখতে পাবো এখানে। হ্যাঁ,
এখানে আমি আরো সেটিং, আমি যেহেতু আজকে এই মাত্র একটু আগে কম্পিউটার খুলছি, এটা যদি আমি সেটিং করতাম এখানে আমার লোগো টোগো সবই দেখাতাম, আমি করি নাই বলে দেখাচ্ছে না। ওকে, আপনাদেরকে এই সেটিং কিন্তু আমি দেখাইছি। তাহলে এখানে আমি এটা পিডিএফটাও পাবো, আমি চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারি। এরপর আমি অনলাইনে থ্রু অনলাইন যদি আমি মনে করি যে হ্যাঁ আমি এটাকে অ্যাকসেপ্ট করব বা আমি এটাকে ডিক্লাইন করব, তাহলে আমাকে এই লিঙ্কে যেতে হবে। আব্দুল জব্বার করতেছে। হ্যাঁ, দেখেন এখানে দেখেন একটা অ্যাকসেপ্ট আছে, একটা ডিক্লাইন আছে, ঠিক আছে? আপনি এখানে যা দেখছেন এটাই কিন্তু পিডিএফ ফাইলেও ছিল। ওকে, আপনি চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন, চাইলে ডিক্লাইন করতে পারেন। এখন হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন, সবই করা যাবে। এখন স্যার অ্যাকসেপ্ট করবে কি আব্দুল জব্বার না? আব্দুল জব্বার করতেছে ধরেন এই কাজটা, যিনি ক্লায়েন্ট। এখন আমি যেটা বলতেছি, এটা অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করার জন্য আব্দুল জব্বারের জিরো অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু নাই। মেইল থেকে হ্যাঁ, ইমেল থেকে হলে ওটা জিরোতেই তো ইফেক্ট করবে, অ্যাকসেপ্ট বা ডিক্লাইন। বাট ব্যাপারটা হচ্ছে যে এখানে যিনি এটা অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করবেন তার জিরোতে অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে হবে না, এরকম কোনো বিষয় নেই। তুমি জিরো অ্যাকাউন্ট ছাড়াও এটা অ্যাকসেপ্ট ডিক্লাইন করতে পারবে। তো ধরেন আমরা ডিক্লাইন করলে ধরেন ডিক্লাইনই দেখাবে। এখন অ্যাকসেপ্ট করলে কি হবে সেটা দেখি। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট শেষ। এখন আসেন আমরা যদি কোড সেন্টারটাতে যাই, চেন্নাই অফিসে বললেই হবে। এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখেন তো, অ্যাকসেপ্টেড 1 দেখাচ্ছে না, এই যে এটা। যদি ওখানে ডিক্লাইন করতো তাহলে যে এখানে ডিক্লাইনে দেখাতো। ওকে, এখন ধরেন এটাতে অ্যাকসেপ্ট হইলো। এখন ধরেন আজকে কয় তারিখ? 27 তারিখ। ধরেন উনি ডিসেম্বরের 1 তারিখে তো এটা করছে, উনি 30 তারিখ পর্যন্ত গেল না, উনি 27 তারিখে বা 26 তারিখে আমাকে জানাইলো ভাই আপনার অর্ডার কনফার্ম, বাট সামান্য একটু চেঞ্জ করে কনফার্ম, বাট অর্ডারটা কনফার্ম। তাহলে আমরা কি করব, আজকে আমরা একটা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি, আমরা সেল দেখাবো আজকে এটাকে। ওকে, এখন আমি যেটা করব, আমি এটাকে ওপেন করব। আগেটা সেভ করা হয়নি স্যার? যখন সেন্ড করে অ্যাকসেপ্ট করছেন অটোমেটিক সেভ হয়ে গেছে। চপ হয়ে গেছে। এই সেভটা আমি আরেকটু পরে দেখাবো, আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখাবো। শুধু সেভ মানে আমরা যদি এটা সেন্ড না করি, তখন প্রতিটার ক্ষেত্রে তো সেন্ড করা লাগবে না। আমার অনেক পরিচিত কাস্টমার আছে না, তাকে পাঠাতে হবে না, বলে দিচ্ছি যে ভাই এটা এটা ওকে ফাইন অ্যাকসেপ্ট এটা করে দেন, সেটাও দেখাবো। আচ্ছা, তাহলে আমরা কি করব, কোর্টে গিয়ে এই অ্যাকসেপ্টেড কোডটাকে আমরা ওপেন করব। ওপেন করে এই যে 3 ডটে যাব, অথবা এই যে ক্রিয়েট ইনভয়েস এখানে যাব। হ্যাঁ, এখানে ক্লিক করব। আচ্ছা, এইটার মধ্যে যেহেতু এডিটের কথা বলছি, তাহলে একটু কাজ করি। আচ্ছা, যদি ধরেন যে এখানে আর কোনো এডিট নাই, প্রোডাক্ট কমাতে বাড়াইতে হবে না, বা আর কোনো নেগোসিয়েশন হয় না, এটা ফাইনাল, তাহলে আমরা ক্রিয়েট ইনভয়েসে দিব, দিয়ে এখানে মার্কেস ক্রিয়েট দিয়ে ক্রিয়েট করলে এটা ইনভয়েসে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আর কোনো কাজ নাই। কিন্তু যদি কাজ থাকে, ধরেন উনি বললো যে ভাই ঠিক আছে আপনার সাথে তো কথাবার্তা ভালোই, তাহলে এটা 4টার জায়গায় 6টা দেন, হতেই পারে, তাই না? তখন আমরা এই 3 ডটে যাব, 3 ডটে গিয়ে যাব কপি টু, এই কপি টুতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন কোড, ইনভয়েস, পারচেজ অর্ডার, বিল, অনেকগুলো অপশন আছে। আমরা করতেছি কি, ইনভয়েস। ইনভয়েস করতেছি। এতক্ষণ তো কোর্টে ছিল, বাট এটাকে আমার যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে তখন আমরা কি করব, কনভার্ট টু ইনভয়েস। তো কপি টু আমরা দেব ইনভয়েস, ইনভয়েস দিয়ে ক্রিয়েট ড্রাফট। এই ক্রিয়েট ড্রাফট মানে কি, এটা কোড থেকে ইনভয়েসের ড্রাফট ক্রিয়েট হলো, তার মানে এটা এখন এডিট করা যাবে। আমাদের ওনার সাথে কথা কি ছিল, সব ঠিক আছে, শুধু আমার এই 4টার জায়গায় 6টা দেন। বুঝলেন তো? যদি যদি আমার এডিট থাকে, কোনো কিছু কমাইতে হয় বাড়াইতে হয়, ওনার সাথে আমার নেগোসিয়েশন হলো বা এটা 6টা নিব, এইটা আমার 3% করে দিবেন ডিসকাউন্ট, হতে পারে না এরকম? পারে। এখন যদি এর আগেরটা কি দেখাইছি, ক্রিয়েট ইনভয়েসে দিবেন, যদি সব ঠিক আছে কোথাও কোনো চেঞ্জ লাগবে না, ক্রিয়েট ইনভয়েসে দিয়ে ইনভয়েস ক্রিয়েট করলে ইনভয়েস হয়ে যাবে। বাট যদি কোনো কিছু এডিট লাগে তাহলে কপি টু ইনভয়েস দিব, ইনভয়েস দিলে ইনভয়েসে একটা ড্রাফট ক্রিয়েট হবে যেখানে আমি এডিট করতে পারবো। এটা হচ্ছে আমার ফাইনাল ইনভয়েস, 3095 টাকা, এটা হচ্ছে আমার ফাইনাল ইনভয়েস যাবে ওনার কাছে। ওনার সাথে কথা অনুযায়ী আমি এগুলো চেঞ্জ করলাম, 4টার জায়গায় 6টা করলাম, এখানে ডিসকাউন্ট 2% দিলাম, 3% দিলাম। ওকে, দিয়ে দেখেন আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ করতে পারি, অ্যাপ্রুভ অ্যান্ড ইমেলও করতে পারি। অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল আগের মতোই,
অ্যাপ্রুভ অ্যান ইমেল দিলে একটা ইমেল আসবে, ওইটা আমি সেন্ড করে দেবো জাস্ট আপনাকে যে ভাই আপনার এটা ইনভয়েস কনফার্ম হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনাকে ইমেল করে দিলাম। বাট এর আজকে যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি তাহলে মাঝখানে আরও একটা দুটা কাজ করা যাবে, আমি সেটাও দেখাই আপনাদেরকে। সেভ অ্যান্ড ক্লোজ দিলাম এটা, ওকে। তাহলে দেখেন এটা কি ইনভয়েস। ইনভয়েস আমরা বলছিলাম না এটা একটা ড্রাফট ক্রিয়েট করতেছি, এই যে এখন ড্রাফটে 1, এটা এখন ড্রাফটে আছে। আর যদি আমরা এখান থেকে একটু কোর্টে যাই, সরি সেলস ওভার, এটা এখনো অ্যাকসেপ্টেডে আছে, এটা ইনভয়েসটা যায়নি কেন বলেন তো? ইনভয়েস এখনো ড্রাফট আছে। ইনভয়েস যদি আমরা অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল করতাম তাহলে ইনভয়েসটা অ্যাপ্রুভ হয়ে যেত, ইমেলও হয়ে যেত এবং এটা ইনভয়েসে চলে আসতো। এটা এখনো অ্যাপ্রুভড আছে কারণ আমরা ওখানে ড্রাফট রাখছি, ওটা এখন অ্যাপ্রুভ করি না ইনভয়েস হিসেবে, ওকে। আচ্ছা চলেন আমরা সেলস ওভারভিউ থেকে আবার ইনভয়েস যাই, সিও, ওকে। এখন দেখেন এটা আছে কোথায়, ড্রাফটে। এখন এটাকে আমরা কি করব, এটাকে যদি আমরা টিক দেই সাবমিট ফর অ্যাপ্রুভাল করতে পারবো। ধরেন আমি এটা অ্যাপ্রুভ করি না, আমার বস অ্যাপ্রুভ করে, তাহলে তার জন্য আমি এটা সাবমিট করতে পারবো। এটা আমি যদি অ্যাপ্রুভ করি অ্যাপ্রুভ করে দিতে পারবো, ডিলিট করলে ডিলিট, প্রিন্ট করলে প্রিন্ট, ইমেল করলে ইমেল, কপি টু। এইটাকে যদি আমি অন্য কিছু ধরেন বিল টিল বা অন্য কিছু সেম আমার একটা বিল করতে হবে, আমি কপি টু বিলও নিয়ে দিতে পারবো, বুঝছেন? আচ্ছা এখানে আমার স্ট্যাটাসে কি আছে, এগুলো হচ্ছে আমার অ্যাকশন, কি কি অ্যাকশন নিতে পারবো এখান থেকে। আর উপরেগুলো হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস আছে এখনো ড্রাফটে, ওকে। এখন যদি আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে দেই, তাহলে দেখেন এটা মানে এটা আরেকজনের কাছে অপশনে যাবে আর কি, উনি এটা অ্যাপ্রুভ করবে। আর উনি কি করবে, এখানে টিক দিয়ে এখানে করবে অ্যাপ্রুভ। এখন দেখেন এটা কই আসলো, ড্রাফট অ্যাপ্রুভ, রিফ্রেশ, হুম কি হবে, ড্রাফট থেকে অ্যাপ্রুভে যায় না কেন? আচ্ছা রিফ্রেশ দিয়ে আরেকবার, যদি এরকম হয় টেনশনের কিছু নাই, দুই একবার রিফ্রেশ দিবেন, আশা করি ঠিক হয়ে যাবে। ইনভয়েস, ডিউ ডেটটা কি দিতে হবে স্যার? না ডিউ ডেটটা, 27 তারিখে করতে চাইছিল 30 তারিখ। আচ্ছা ডিউ ডেটটা একটা দিয়ে দিতে হবে, 31 তারিখ। হুম ঠিক আছে। সাবমিট ফর অ্যাপ্রুভালে থাকলে কি হইতো, এখানে স্ট্যাটাস থাকতো অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর অ্যাওয়েটিং পেমেন্ট। দেখেন এতক্ষণ আমরা একটা জিনিস দেখাই, আমি এটা দেখাতে একটু ভুলে গেছিলাম। এতক্ষণ আমাদের ব্যালেন্স শিটে কিন্তু কোনো কিছুর ইম্প্যাক্ট ছিল না, কোড হলে কিন্তু এটা কোথাও কোনো ইম্প্যাক্ট নাই কারণ এটা কনফার্ম সেলস না। কিন্তু যখন আপনি এটাকে ইনভয়েস করলেন, ইনভয়েস করা মানে কি, সেল কনফার্ম, টাকা পান নাই ঠিক আছে, মানে আপনার বাকিতে বিক্রি করছেন এটা ঠিক আছে, কিন্তু সেলস কনফার্ম, অ্যাক্রুয়ালে এটা হিট করছে সব জায়গায়, ওকে। এখন আসেন আমরা একটু রিপোর্টে যাই,
ব্যালেন্স শিট কই, প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট না, ব্যালেন্স শিট। ডেটটা একটু চেঞ্জ করতে হবে, ডেটটা হবে হলো, আজকে এটা হলো 2024 হবে না, 27 তারিখ আপডেট। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবলে কত টাকা, একটু আগে কিন্তু আমরা এই অ্যামাউন্টের একটা ইনভয়েস ক্রিয়েট করছি তাই না, মনে আছে 3095, 2900 সামথিং ছিল, আমরা দুইটা অ্যাড করলাম করে ডিসকাউন্ট 3% দিলাম, দিয়ে 2997 টাকার আমরা একটা ইনভয়েস করছি, সেটা অ্যাকাউন্টস রিসিভেবলে আছে। ইনভেন্টরিতে কত আছে, ইনভেন্টরি ছিল না। না ইনভেন্টরি না থাকলে আপনি বিক্রি ছিল, করবেন বিক্রি কোথা থেকে, আচ্ছা। ইনভেন্টরিতে আছে, এটা আছে এখন। আচ্ছা আচ্ছা ইনভেন্টরি এই যে 13 কত 1349, ঠিক আছে, এটা হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি, ইনভেন্টরি অ্যাসেট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যখন অ্যাড করছি তখন ইনভেন্টরি অ্যাসেটে ঢুকছে না, যে এটা হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট। সেলস ট্যাক্স একটু আগে দেখেন ট্যাক্স যে বসাইছি আমরা, সেলসের ক্ষেত্রে পুরো ট্যাক্স বসাইছি, সেটা হচ্ছে এটা 3% আর হলো 50 টাকা ভ্যালুতে বসেছে একটা, ওকে। আচ্ছা এইদিকে আর কি আছে, নেট অ্যাসেট এত, এই যে এটা বিক্রি হয়ে যাওয়ার পর নেট অ্যাসেট এত আছে। আচ্ছা ইকুইটি, কারেন্ট ইয়ার আর্নিং, ইকুইটি, আচ্ছা নেট অ্যাসেট আর ইকুইটি এখানে সেম, এর কারণটা কি বলেন তো, নেট অ্যাসেট হ্যাঁ আর ইকুইটি এখানে সেম অ্যামাউন্ট না, এই যে নেট অ্যাসেট দেখেন 1068.20, ক্যাপিটাল ইকুইটি 1068.20, টোটাল ইকুইটি আর নেট অ্যাসেট আর ইকুইটি সেম হওয়ার পিছনে কারণ কি, ধারণা আছে কারো? দেখেন এখানে ওপেনিং ব্যালেন্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ওপেনিং ব্যালেন্স, যা ওপেনিং ব্যালেন্স মানে ইনভেন্টরি অ্যাসেটের প্রথমে যা ঢুকছে, সিস্টেম পুরোটাই, যেহেতু আপনি কোনো উৎস বলেন নাই, সিস্টেম পুরোটাই দেখাচ্ছে এটা কি ইকুইটির থেকে আসছে, মালিক টাকা না দিলে বিজনেস এটা করতে কিনছে, ওনার সিকিউরিটি ক্যাপিটাল নাকি এটা? ক্যাপিটাল ওনার সিকিউরিটি। হ্যাঁ এখন দেখেন এই ওনার সিকিউরিটিতে টোটাল ছিল এই যে এই পুরো অ্যামাউন্টটা, হ্যাঁ আর এটা তো আমরা বিক্রি করছি, বিক্রি করে এখন টাকা ক্যাশ হয়েছে না, টাকা ক্যাশ হয়েছে মানে ও ধরে নিচ্ছে যে ইকুইটির টাকা উঠে আসছে কিছুটা, টাকা তাহলে এখনো আসে নাই, বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে মানে অ্যাক্রুয়ালে তো বিক্রি হওয়া মানে এটা ধরে নিতে হবে ওটা আপনার Receivable. টাকা আছে, রিসিভেবল টাকা আছে। এখন ওই যে বাকি অ্যামাউন্ট দেখেন টোটাল অ্যাসেট যত ইকুইটিও তত, বুঝতে পারলেন? ওকে তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম কোড করলাম, একটা ড্রাফট করলাম, সেটাকে যদি আমার কনভার্ট হয়ে যায় ইনভয়েসে, পুরোটা কনভার্ট হইলে জাস্ট ক্রিয়েট ইনভয়েস দিয়ে ইনভয়েস, আর যদি ধরেন আপনার কোনো এডিট থাকে তাহলে 3 ডটে গিয়ে কপি টু ইনভয়েস করে এটা করে আমরা সেভ করব, সেভ করার পর আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিলে অ্যাপ্রুভালে চলে আসবে। এখন বলতেছে অ্যাওয়েটিং পেমেন্ট, এখন আপনি পেমেন্ট পাবেন। এখন আসেন অ্যাওয়েটিং পেমেন্টে যাই, গিয়ে এটাকে ওপেন করি, আমার ফোন আবার বাজে আজকে এত ডিস্টার্ব। না হ্যাঁ বলেন কিছুক্ষণ আছে। কয়টা? আচ্ছা বললেন, সমস্যা নেই। আপনি বলেন কত সময়ের মধ্যে আসতে হবে। হ্যাঁ
আচ্ছা, এখন আসেন আমরা এটার পেমেন্ট নিতে যাব। হ্যাঁ, যদি পেমেন্ট নেই তাহলে আমরা কি করব, আমরা এই ইনভয়েসটাকে ওপেন করব যেটা অ্যাওয়েটিং পেমেন্টে আছে। কোথা থেকে যাব, ধরেন আপনি এই যে এখান থেকে যাবেন আপনি সেলস ওভারভিউতে, সেলস ওভারভিউতে যে ইনভয়েসে সি অলে যাবেন, সি অলে গেলে এখানে দেখেন অলে একটাই আছে, ড্রাফটে জিরো, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে জিরো, অ্যাওয়েটিং পেমেন্টে একটা, তার মানে এটাই আছে আর কি। হ্যাঁ, এটাকে যদি আমরা ওপেন করি, ওপেন করে দেখেন এখানে আছে অ্যাড পেমেন্ট, এই ইনভয়েসের এগেনস্টে আমরা পেমেন্টটা রিসিভ করব। তাহলে অ্যাড পেমেন্ট দিলাম, দেওয়ার পর এখন দেখেন এখানে বলছে 3095.62 পুরো অ্যামাউন্টটাই। এখন ধরেন যিনি আপনার কাস্টমার তিনি বললেন যে ভাই এখন আপনি আমার কাছে 2000 টাকা নেন, বাকি টাকাটা আমি আপনাকে আজকে বিকেলেই আবার দিব, মানে পার্শিয়াল পেমেন্ট আর কি। তাহলে আমি এখানে কেটে আমি এখানে লিখবো 2000, ওকে 2000 আজকের ডেটে অথবা ব্যাক ডেটে দিই। এটা ধরেন আমি পাইছি হলো 23 তারিখ। হ্যাঁ, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কোনটা আসবে? Sorry, sorry. হ্যাঁ, যেহেতু আজকে আমি ইনভয়েস পাঠিয়েছি, না না আমি তো আমি কি আজকে ইনভেস্ট করতেছি আজকের ডেটে? তো অ্যাডভান্স হয়ে যাবে। ও না, তাহলে আমি এটা আজকের ডেটেই দেখি। ওকে, অ্যাকাউন্ট কোনটা, আমি কোন অ্যাকাউন্টে টাকাটা নিব? আমার এখানে ব্যাংক আছে, ব্যাংক নাই। মেট্রো আছে না, মেট্রো আছে। না, ব্যাংক আমি অ্যাড করি নাই এখনো, দাঁড়ান একটা ব্যাংক আগে অ্যাড করে নিই। আমি আজকে একটু ক্লাস নেওয়ার আগে এটা খুঁজছি। অনেক জন্য বলি, অ্যাডভান্স হবে। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, মাঝে মাঝে আমাদের অ্যাকাউন্টে যদি আপনি ঢোকেন আমরা রিকোয়েস্ট পাঠাই, আপনি হ্যাঁ ঢোকা যাবে, কাজটা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ সমস্যা নেই। সময় পাইনি। ক্লাসটা আমাদের অ্যাকাউন্টেই নিয়ে এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মানে একজন দুজন রিকোয়েস্ট করে ঠিক আছে, সবাই যদি করেন তাহলে সবার অ্যাকাউন্ট দেখতে অনেক সময় লাগবে। একদিন এক একটু আচ্ছা করে দিব না। রাতে স্যারের ফোন করলাম, কয়েকবার ফোনই ধরেননি। আমি 1 তারিখ পর্যন্ত ফোন কেন, আমি 1 তারিখ পর্যন্ত আমি আমি আমার কিন্তু ছুটি চলতেছে অফিসে। হ্যাঁ, আমার অফিস 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ছুটি। আমি বাড়ি যাইতাম, আমি বাড়ি যেতে পারিনি শুধু আপনাদের ক্লাসের জন্য। 4, 5, 6, 7 ওকে, অ্যাকাউন্ট কোড হচ্ছে 101। এখন যদি আমি এটা একটু রিফ্রেশ দিই, এখন অ্যাড পেমেন্ট দিলাম, দিয়ে আমি এখানে নেওয়ার কথা 2000 টাকা নিলাম আজকের ডেটেই। অ্যাকাউন্ট দিব হচ্ছে আরবিএস ব্যাংক, এটা এতক্ষণ ছিল না, এখন মাত্র অ্যাড করলাম। হ্যাঁ, রেফারেন্স ধরেন ওই যে ওই বা ইনভয়েস নাম্বার দিলাম, ইনভয়েস 001। হ্যাঁ, এটাই দিলাম, অ্যাড পেমেন্ট করে দিলাম। এখন দেখেন এটাকে যদি আমরা ওপেন করি, টোটাল ছিল কত 3095, এখানে একটা রিসিভ পেমেন্ট আছে 2000, এখন অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট কত 1095। আচ্ছা, এইটা যদি আমি ইনভয়েসে আসি একবার, এটা কিন্তু আমি উপরেও দেখতে পাবো, এখানে ইনভয়েস নাম্বার এত, এই ডেট এই ডেট, এই যে 2000 টাকা পেইড, 1095 টাকা ডিউ। তার মানে আমরা একটা ইনভয়েসের এগেনস্টে পার্শিয়াল পেমেন্ট নিতে পারবো। কিন্তু এখানে টোটাল টাকাটা আসতেছে না সামারিতে কত ছিল না, টোটাল টাকাটা এখানে, টোটালটা ভিতরে ঢুকলে দেখতে পারবেন, বাট এখানে দেখাচ্ছেই যে আপনার এত টাকা পেইড এত টাকা ডিউ। ওকে, এখন ধরেন যেটা বলছিল বিকালবেলা আবার পুরো টাকাটা দিয়ে দিব, বিকালবেলা দিচ্ছে আবার পুরো টাকা। তাহলে আবার অ্যাড পেমেন্টে যাবেন, গিয়ে এখানে দেখেন বাকি টাকা পুরোটাই দিবে উনি, আজকেই দিবে। অ্যাকাউন্ট কোনটা, আরবিএস ব্যাংকে নিব। এখানে একটু শেয়ার করি স্যার। হ্যাঁ বলেন। 0.62 বা ওই যে 96 না 95 মানে ওটা যদি না দেয় তাহলে কি হবে? আচ্ছা, ওটা না দিলে কি হবে সেটাও দেখাবো, সেটা এই ক্লাসে না, ওটা ক্লাস দেখানোর আর একটা সিচুয়েশন আছে, ওই সিচুয়েশনে দেখো। ঠিক।
এমনি মুখে বলে নেই, যদি আপনার এটা ধরেন উনি বললো যে ধরেন 205 টাকা, উনি বললো 5 টাকা দিব না, হ্যাঁ এটি এই 5 টাকাটা আপনার ডিসকাউন্ট দেখাই দিবেন এই সফটওয়্যারে। সেলের পরে যায়। হ্যাঁ, সেলের পরে ডিসকাউন্ট দেখাই দেবেন, এবং ডিসকাউন্ট কীভাবে দেখাবেন সেটা আমি দেখাবো, ওটার একটা সিচুয়েশন আছে। আর যদি এমন হয় যে ব্যাড ডেপ্থ হয়ে গেল, যেটা হলো ধরেন $50 ব্যাড ডেপ্ট হয়ে গেল, সেইটার হিসাবটা আলাদা। 5 টাকা 2 টাকা তো আর ব্যাড ডেপ্ট হয় না, ওটা মানে ওটা মানুষ এমনি দেয় না আর কি, ওটা সাথে সাথে করতে পারবেন। আর ব্যাড ডেপ্ট আপনার কমপক্ষে আপনার অ্যাকাউন্টে 1 বছর রাখতে হবে, 365 দিনের আগে ওটা ব্যাড ডেপ্ট ধরা যায় না নর্মালি, বুঝতে পারছেন? ওইটাকে আমরা কাউন্ট করে দেবো না সফটওয়্যার কাউন্ট করে রাখবো? না, আপনারা কাউন্ট করে দিবেন। আর যদি ধরেন যে আপনার ক্লায়েন্ট ওই কাস্টমারকে চেনে, ও নিয়ে পালাইছে, ও জানে যে কনফার্ম পালাইছে, এটা ধরা যাবে না, তাইলে ব্যাড ডেপ্ট দেখাই দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখন আসেন এটাকে একটু রিফ্রেশ দেই, অথবা রিফ্রেশ দেওয়া লাগবে না, এমনি হয়ে যাবে। এটা দেখেন, ইনভয়েসটা দেখেন ড্রাফটে নাই, অ্যাউটিং অ্যাপ্রুভালে নাই, অ্যাউটিং পেমেন্টে ছিল এতক্ষণ, অ্যাউটিং পেমেন্টেও নাই। এখন চলে যাবে কিসে? রিপিটিং কি? রিপিটিং হচ্ছে একই ইনভয়েস যদি একই কাস্টমারের ক্ষেত্রে বারবার হয় তাহলে আপনি রিপিটিং করে রাখতে পারেন, কিন্তু এটা কি আসলে প্র্যাকটিক্যাল? একই ইনভয়েস বারবার হয় কি? কম বেশি তো হয়। তো ওই জন্য এটা পরে করবো, এটা যেহেতু ওরকম হবে না। আমার একটা স্যার গেস্ট ছিল, ডিনারে একই মেনু খেয়েছে, একই মেনু হয়তো একই রিপিট। রিপিটিং। ওকে, তাহলে আমরা এখানে কটা জিনিস শিখলাম বলেন। একটা শিখলাম কোড করা। কোড মানে হচ্ছে তার মৌখিক বা তার পার্চেজ অর্ডারটাকে আমি আমার সিস্টেমে ড্রাফট করে রাখবো, যদি সেই কোডটা ফাইনালি ইনভয়েস পর্যন্ত যায়, তার সাথে আমার সব কিছু ডিল ফিক্স হয়, তাহলে আমরা তাকে এই কোডটাকে কনভার্ট করব কিসে? ইনভয়েসে। যদি আমার আগের সব ঠিক থাকে তাহলে ক্রিয়েট ইনভয়েস দিয়ে ইনভয়েসে কনভার্ট করলে ইনভয়েস হয়ে যাবে। আর যদি কোনো এডিট থাকে, এডিট মানে কমানো বাড়ানো, ডিসকাউন্ট কমানো বাড়ানো এরকম কিছু থাকে, তাহলে আমরা 3 ডটে গিয়ে কপি টু ইনভয়েস করব, যে সেখানে এডিট করতে পারবো। এডিট করে আমরা ফাইনালি সাবমিট করব। এরপরে যখন আমরা টাকা আসবে, ইনভয়েস করছি মানে কি, বাকিতে বিক্রি করছি, তারপর যখন টাকা আসবে, টাকাটা আমরা কিভাবে রিসিভ করব? ওই ইনভয়েসটা ওপেন করব, অ্যাড পেমেন্টে যাব, কত টাকা দিচ্ছে, কোন ব্যাংকে নিচ্ছি, সাবমিট করব, হয়ে যাবে। স্যার, আমি যে কপি টু ইনভয়েস করছি, তো ওইটাতে কি আমাদের যে যখন আমরা এডিট করলাম ইনভয়েসটা, তখন ওইটা কি কোডও চেঞ্জ হয়েছে নাকি শুধু ইনভয়েসটাই চেঞ্জ হয়েছে? না, কোডের মতোই আছে, শুধু ইনভয়েস চেঞ্জ। বুঝতে পারছেন? মানে আপনি যে বলতেছেন যে আমি যখন চেঞ্জ করলাম তখন কোডটা ওখানে চেঞ্জ হয় না, কোড চেঞ্জ হবে না, কোড যা করছিলেন ওটি। আবার ইনভয়েসের সময় আপনার এটা কম বেশি হয়েছে, সেটা ইনভয়েস আলাদা হয়ে গেছে। ওকে, এই অবস্থা। এখন ধরেন আমার সব কাস্টমারের ক্ষেত্রে কি আমার কোড হবে? না, তাই না? ডাইরেক্ট সেল হবে। যেটা আমার পুরনো কাস্টমার, ওর সাথে আমার হিসাব নিকাশ সব ক্লিয়ার, ও শুধু হ্যালো দিয়ে বলে ভাই মালটুকু বাড়ায় দেন, ওর এই কথার সাথে আমার কোড হবে? ওটা তো বিক্রি হয়ে যাবে। তখন আমরা কি করব কি? তখন দেখেন আমরা এই যে সেলস ওভারভিউ থেকে, সেলস ওভারভিউ কোথায় পাবো? এই যে বিজনেসের মধ্যে সেলস ওভারভিউ। আমি কিন্তু ওখান থেকেই দেখাতে পারি, কিন্তু আমি শুরু থেকে প্রতিটা দেখাচ্ছি যাতে আপনাদের কনফিউশন না থাকে। ওকে, সেলস ওভারভিউতে গিয়ে দেখেন নিউ, অথবা আপনি এখানে নিউতে ক্লিক করলে আপনি দেখেন এখানে ইনভয়েস কোড সবই করতে পারবেন। অথবা আপনি যে ইনভয়েস সেন্টারটা যেটা আছে, এটার সি অলে যাবেন, সি অলে গেলে এখানে নিউ ইনভয়েস পাবেন। ওকে, এখানে ধরেন নিউ ইনভয়েসে ক্লিক করলেন, এটা কোন জায়গা থেকে শুরু হলো? ওই যে কপি টুর পরে যে দেখাই দিয়েছিলাম ওইখান থেকে শুরু হলো, মানে কোডটা নাই, এখন শুধু ইনভয়েস। এখন ধরেন আমরা আরেকটা ইসের নাম দিই, এর আগে করছিলাম আব্দুল জব্বার, এরপর নাম দিলাম আমান্ডা, এ হচ্ছে আমার কাস্টমার। ধরেন এটা 22 তারিখে আমি ইনভয়েসটা করছি, ডিউ ডেট দিছি ধরেন আমি 30 তারিখ। তারপর ইনভয়েস নাম্বার দেখেন 002 চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, রেফারেন্স নাম্বার এখানে ধরেন সে একটা কি নাম্বার দিব, এটা ধরেন তার একটা কথা পিও আছে যেটা আমরা কোড করি নেই। হ্যাঁ, এটা দিলাম। এরপর এগুলো সব ঠিক আছে। এখন আইটেম ধরেন সে আমার কাছ থেকে একটা আইটেমে নিয়েছে 5 পিস। ওকে, এখানে ডিসকাউন্ট তাকে ধরেন আমি এখানে কত আসে টোটাল, বরাবর 1000 টাকা আছে তাই তো, 200 টাকা করে না, এটা আমি এক কাজ করি, অন্য একটা দিই তাহলে একটু হিসাবটা ঠিক থাকবে।
210 টাকাটা ধরি, তাহলে বরাবর আমার কত আসছে, এখানে আসছে ধরেন আমার 4টা 840 টাকা আসছে। হ্যাঁ, সে বলছে আমার 20 টাকা ডিসকাউন্ট দাও, তাহলে এই ডিসকাউন্টের জায়গায় আমরা কত লিখবো, 20। 20% লিখলে কিন্তু অনেক লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন ধরেন এই যে 420, এই যে ডিসকাউন্ট চলে আসছে 420, তাহলে 440 ছিল আমার না, 420 টাকা। হ্যাঁ, 840 সরি 840 ছিল, এখন 820 টাকা হলে 20 টাকা ডিসকাউন্টের পর। ওকে, এটাকে আমরা কি করব, সেভ অ্যান্ড ক্লোজ করব, অথবা অ্যাপ্রুভ অ্যান্ড সেন্ড দিয়ে দিব। সেভ অ্যান্ড ক্লোজ করলে কি করতে হবে, পরে যায় শুধু অ্যাপ্রুভ করে নিতে হবে, এই যে এখানে টিক দিয়ে অ্যাপ্রুভ। প্রিন্ট বোর্ডে দেওয়া যায়, প্রিন্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময়, যে কোনো সময়। হয়ে গেল অ্যাপ্রুভ। এই আচ্ছা, এখানে ড্রাফট থেকে এখন চলে গেছে কোথায়, অ্যাওয়েটিং পেমেন্ট, অ্যাপ্রুভ করে দিলাম যে, এখন পেমেন্টের অপেক্ষায় আছে। হ্যাঁ, তাহলে ঠিক আগের মতো এটাকে ওপেন করব, ওপেন করে কি করব, অ্যাড পেমেন্ট। ধরেন আমি পেমেন্ট আজকে পাইছি, এটা 22 তারিখে সেল, কিন্তু সেল দেখাচ্ছি 22 তারিখ, পেমেন্ট পাইছি আজকে। হ্যাঁ, তাহলে যে অ্যাড পেমেন্টে যাব, 820 টাকা, এটা আর ভাঙাভাঙি করতেছে, ধরে নিচ্ছে এটা পুরোটাই পেমেন্ট পাইছে। হ্যাঁ, আজকের ডেটে পেমেন্ট পাইছে, আরবিএস ব্যাংকে পাইছে। আর রেফারেন্স দিছিলাম কোনটা, ওই যে পিও একটা দিছিলাম না, ধরেন ওইটাই অ্যাড। আমাদের সবাই কি ব্যাংকে ক্যাশে তো হয় না? তাহলে ওই ক্যাশ অ্যাকাউন্টটা ব্যাংকের সিস্টেমে আপডেট করতে হবে, মানে ক্যাশ অ্যাকাউন্টটা যখন আপনি আপডেট করবেন, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। অফিসে আমরা একটা কাজ করতাম যে কিছু টাকা ভাঙতির জন্য যেটা এটাকে পেটি ক্যাশ যেটা, পেটি ক্যাশ বলতাম। হ্যাঁ। আর অ্যাকাউন্টসের কাছে থাকতো ওটা ক্যাশ, ওখান থেকে লেনদেন করতাম। আচ্ছা দেখেন, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, এইটা যদি আলাদা করে নিব পেটি ক্যাশ বা ক্যাশ? না না, অবশ্যই আলাদা খুলতে হবে। দেখেন এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এটা দিয়েই খুলতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে না করলে আপনি সেটাতে লেনদেন করতে পারবেন না, উইদাউট ব্যাংক। পেটি ক্যাশের ব্যালেন্সটা ব্যাংকেই যাবে, মানে ওটাকে ব্যাংক হিসেবে দেখাতে হবে। আপনি পেটি ক্যাশ ব্যবহার করেন, মানে ক্যাশের ব্যাংক ইন হ্যান্ড ওরকম এই তো। তাহলে ওটা ক্যাশ। দাঁড়ান এটাকে আমি ক্যাশ ইন, এটা ক্যাশ ইন হ্যান্ড, মানে এটা আপনার অফিসে ক্যাশ টাকা থাকে, সেটা সেই অ্যাকাউন্ট হচ্ছে এটা। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার ধরেন ক্যাশ, এরকম অ্যাকাউন্ট নাম্বার দিলেন আর কি। হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপ আদার্স, ক্রেডিট কার্ড না। আর অ্যাকাউন্ট নাম্বার ধরেন কত, 09, ধরেন এটাই অ্যাকাউন্ট নাম্বার, ধরেন এটাই। ক্যাশের ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দরকার। সিস্টেমে অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনাকে দিতেই হবে, ওটা কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার ছাড়াও নিবে না। সম্ভব না। আপনার কাছে দরকার নাই, ওর কাছে দরকার আছে, বুঝছেন। আচ্ছা, নর্মালি বাইরে হয় কি, ওরা ধরে নেয় যে আপনি ক্যাশ কোনো লেনদেন করবেন না, আসলে ওরা করেও না, ওদের সব কার্ড আর অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন হয়। বাংলাদেশি কনসেপ্ট এখন ওদের মাথায় ঢোকে নাই। না, ওদের কোনো পেটি ক্যাশ নাই। না, পেটি ক্যাশ বলে ওদের কোনো অ্যাকাউন্ট থাকে না। আমি ভাঙতি টাকার জন্য যেটা রাখা হয় ওইটা ক্ষেত্রে। ভাঙতি টাকা আপনার এখানে দরকার, ওখানে দরকার নেই। কার্ড ইউজ করে ব্যাংকের মাধ্যমে। ওর ওখানে আপনি যেমন মনে করেন 102 টাকা 6 পয়সা, আপনি 102 টাকা 6 পয়সা দিতে পারেন না, হয় 102 টাকা দেন, নাহলে 103 টাকা দেন। ওরা 102 টাকা 6 পয়সাই লেনদেন করে, কারণ ওরগুলো সব হচ্ছে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়। বুঝছেন? সফটওয়্যারের মাধ্যমে পেমেন্ট করে। আচ্ছা, এখানে দেখেন এই যে ক্যাশ ইন হ্যান্ড, এই যে ক্যাশ এত, এটা হলো অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন আরেকটা করেন, আচ্ছা আজকেই দেখান, এটা ধরেন একটাই, হ্যাঁ একটাই, এটাকে আপনি সেভ অ্যান্ড ক্লোজ করেন। ওকে, এটাকে অ্যাপ্রুভ করে দেন আগে। চার্ট অফ অ্যাকাউন্ট ধরেন এখানে ওপেন করার পর তো কোনো প্রকার এডিট করা সম্ভব না। সম্ভব না। চার্ট অফ অ্যাকাউন্ট অবশ্যই এডিট করা সম্ভব। অক্ষরে বানানো ভুল করা একটা উদাহরণ ঠিক করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এডিট করা দেখাইছি তো মনে হয়, দেখায়নি। না দেখাই দিন, চার্ট অফ অ্যাকাউন্ট একটু ভিন্ন জিনিস। করা যাবে, এডিট করা যাবে, বাট কন্টাক্ট লগ থাকবে, আপনি যে এডিট করছেন এটা দেখতে পাবেন। ডিলিট করা যাবে না, এই যে hide করা যাবে। অ্যাওটিং পেমেন্ট, অ্যাওটিং পেমেন্টে যে অ্যান্ড পেমেন্ট নিব কিসে বলেন, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাড পেমেন্ট,
আসছে এখন ক্যাশ ইন হ্যান্ড? ক্যাশ ইন হ্যান্ড নামার একটা অ্যাকাউন্ট এই 100 ক্যাশ অ্যাকাউন্ট আর কি এটা, হ্যাঁ? এখানে দেন একটা কিছু, না ওটা রেফারেন্স ছিল নাকি ইনভয়েস নাম্বার ছিল? নাম্বার থাকবে আচ্ছা যাই হোক, তো অটোমেটিক হয়ে যায় না? ওটা সমস্যা নেই। এখন দেখেন পেইডে আসছে 300, বুঝছেন? তার মানে আমরা যদি আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে যদি লেনদেন করি তাহলে ওইটাকে ব্যাংকের মতো করে অ্যাড করে নিয়ে সেখান থেকে লেনদেন করতে পারবো। এবার স্যার দুইটা আমরা তো করলাম, এবার দুইটা রিপোর্টটা দেখা যাবে? 100% দেখা যাবে। রিপোর্ট কেন দেখা যাবে না? রিপোর্ট আসেই দেখার জন্য, কোনো সমস্যা নেই। এই কি করলাম, ব্যালেন্স শিট সিলেক্ট করে নিই, ব্যালেন্স সামারি না। আবার কি হলো? ও 23 রয়ে গেছে এখন। চব্বিশে যাচ্ছে না কেন? দেখেন এখন ক্যাশ অ্যাকাউন্টে কত, ক্যাশে টাকা পাইছেন কত? 300 আছে। তারপর আরবিএস ব্যাংকে টাকা পাইছেন কত? এই দুইটা মিলে আর কি, একটা হলো 3095 আর পরে আরেকটা যেটা করে দেখালাম সেটা। টোটাল ব্যাংকে আছে হচ্ছে এই টাকা। এরপর ইনভেন্টরি আপনার দেখেন একটু কমে গেছে। মাইনাসে গেছে। তারপর হচ্ছে টোটাল অ্যাসেট এত আছে। আচ্ছা সেলস ট্যাক্স এটা, টোটাল লাইবিলিটি, সেলস ট্যাক্স আর লাইবিলিটি হচ্ছে কেন বলেন তো? সেলস এটা দিতে হবে আমাকে। সেলস ট্যাক্স আমার এখানেই আছে, এখনো দেইনি। দিবেন সরকার গভর্নমেন্টকে দিয়ে দিলে লাইবিলিটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা টোটাল লাইবিলিটি তারপর হচ্ছে এটা কি কারেন্ট ইয়ার আর্নিং, 281.42 কারেন্ট ইয়ার আর্নিং কারেন্ট ইয়ার আর্নিং। আচ্ছা টোটাল আর্নিং, টোটাল ইকুইটি দেখেন এটা এখনো সেম আছে আর কমতেছে। আচ্ছা তো আমরা কি রিপোর্টটা দেখে মোটামুটি বুঝলাম? থ্যাংক ইউ। হ্যাঁ ওটা যেমন সফটওয়্যার ইউজ করি যেগুলা লেজার ওয়াইজ দেখতে পারি, যে আব্দুল জব্বার নাকি যেদিন খুঁজলাম ওনার সাথে তো আরো লেনদেন করতে হবে, অন্যান্য জিনিস sell করতে পারি। অবশ্যই। ওনার সাথে আমরা অবশ্যই এনার সাথে ব্যালেন্স শিটে যে চলে আসছে যাদের তো অটোমেটিক চলে আসছে না, এটা ব্যালেন্স শিট বলতে এটা টোটাল ব্যালেন্স শিট। এখন আপনি ধরেন কাস্টমার ওয়াইজ দেখবেন, কাস্টমার এই যে কন্ট্যাক্টে যাবেন, অল কন্ট্যাক্টে যাবেন, গিয়ে যারটা দেখতে চান, এই আব্দুল জব্বারটা ওপেন করেন, না আব্দুল জব্বারটা আমি আমানদারটা ওপেন করি, আমাদের দুইটা লেনদেন আছে। কত দিল না দিল কত ব্যালেন্স আছে দেখেন এখানে হলো দুইটা লেনদেন তার সাথে, হ্যাঁ প্রতিটা লেনদেন ইয়ে করলে তার ইনভয়েসগুলো দেখা যাচ্ছে। এটা একটা, আপনি জানতে চাচ্ছেন যে ধরেন তাদের সাথে আমার লেনদেন কত আছে, তাই তো? এটা একেবারেই সহজ জিনিস। এটা একবারেই সহজ জিনিস। হ্যাঁ লেজার ওয়াইজ দেখাচ্ছি। এটা আসলে ওনার নামে কোনো ইয়া নাই এখানে। যেটা হয় কি, একটা রিপোর্ট আছে, কাস্টমার ওয়াইজ একটা রিপোর্ট নামানো যায়। হ্যাঁ ওই রিপোর্টে কার কতটুকু আপনার রিসিভেবলে যত আছে তত কার কতটুকু আছে এটা দেখানো যায়। একটু দেখি রিপোর্টটা কই আছে। মানে পেমেন্ট রিসিভ করতে হলে ইনভয়েস ওয়াইজ দিতে হবে। হ্যাঁ ইনভয়েস ওয়াইজ যেতে হবে। এইটা যেন কোনটার মতো দেখা আমার যায়। কি করা যায় স্যার, ধরেন আমার কয়েকটা ইনভয়েস তার কাছে গেল, সে খুব কিছু টাকা দিয়ে দিল, কিছু টাকা হ্যাঁ এটা হ্যাঁ আমাকে কি বাট ইনভয়েস আকারে দিতে হবে? হ্যাঁ ইনভয়েস আকারে আপনাকে পেমেন্ট করতে হবে। ধরেন আপনার তিনটে ইনভয়েস মিলে আপনার 3000 টাকা পাওনা, তো উনি আপনাকে ধরেন যে 2000 টাকা দিল। আপনি দুইটা ইনভয়েসে দেখলেন, একটা আছে 1000, একটা আছে 500। এই দুইটা ইনভয়েসে আপনি 1500 টাকা আগে রিসিভ করে ইনভয়েস দুটো ক্লোজ করেন।
আর বাকি ইনভয়েস যেটা আপনার ক্লোজ হবে না সেখানে আপনি রিমেইনিং টাকাটা ওই যে পার্শিয়াল পেমেন্ট করেন, তাহলে পার্শিয়াল ওই টাকাটা আপনার ডিউ দেখাবে। অ্যামাউন্ট অনুযায়ী মিলাবেন নাকি কোন আগে ফার্স্ট ইন ফার্স্ট আউট? আপনি ফার্স্ট ইন ফার্স্ট আউটই মিলান, কোনো সমস্যা নেই। কোনো ধরেন যে আপনার যে কোনো 3টা অ্যাকাউন্ট মিলে ওনার হচ্ছে আপনার 3000 টাকা, তো আপনাকে দিয়েছে 2000, এখন 2টা অ্যাকাউন্ট হলো 2 2 400, 2টা ইনভয়েস 2 2 400, আর একটাই আছে 2600, তাহলে 2600টা যদি প্রথম হয় ওইটাতে আপনি 2000 টাকা দেন, তাহলে ওনার 3টা ইনভয়েসে ওপেন থাকতেছে, ওইখানে 2600 জায়গায় 2000 পেমেন্ট হচ্ছে, 600 টাকা ব্যালেন্স থাকতেছে। ফার্স্ট ইন ফার্স্ট আউট বাধ্য না। না না না, এখানে আপনি যেভাবে করতে চান, ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি আপনি একদম ফিক্স করে দেন তাহলে তো অ্যাকাউন্টসে যা প্রবলেম হবে। কারণ যদি এমন হয় যে আপনার ওই 2 2 400 টাকার ইনভয়েসটা ক্লোজ করাটা বেশি জরুরি ইনস্টেড অফ এই 2600 টাকাটা, তাহলে ওই দুইটা আগে ক্লোজ করে নিতে হবে। ও বিজনেস নিড হতে পারে না এরকম, এটাই পুরোটা বুঝে গেছি, বুঝছেন? ফেস করতেছি তো। আচ্ছা, আপনি কি জেরো ইউজ করেন এখন? না, আমি জেরো চেষ্টা করলাম, পারলাম না। কুইক বুক চেষ্টা করে ফেল মারছে, ওই যে টিচার পালাই গেছে, এখন বাদ থেকে একটা ওই আপনি আসার আগে বলতেছিলাম ওনাদের যে ওনার টিচার পলাই গেছে। আমার টিচার পালাই গেছে, পরে আমি না কুইক বুক না কিছু জেরো কিছু করতে পারলাম না। পরে 2 নম্বরে একটা সফটওয়্যার কিনে তারপর আপাতত চালাচ্ছি। কি কিনে সফটওয়্যার? মানে ওই ফ্রি ভার্সন কোন একটা চালাচ্ছেন কি এরকম কিছু? এক লোকের কাছ থেকে একটা নিয়ে আনছি। না ওইটা ওগুলা চালাইলেও নলেজ বাড়ে, সমস্যা নেই। যা করবেন তাতেই কিছু না কিছু বাড়বে, কমবে না কখন। এই করেন স্যার। তাহলে আমি আছি প্র্যাকটিস করতে স্যার, ই রিটার্ন প্র্যাকটিস। আর একটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আপনারা আমার ক্লাস করতেছেন তাই বলে অন্য কারো কিছু দেখা যাবে না, ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম। সবার সব দেখবেন, সব ভিডিও দেখবেন, কারোর কাছে মানে কারো কথা শুনে যদি মনে হয় যে না ওনার কাছে কিছু শেখার আছে অবশ্যই শিখবেন। হ্যাঁ, মানে প্রতিটা মানুষের কাছে আপনি কিছু না কিছু নলেজ পাবেন। কারো কাছে শিখে হয়তো এমন নলেজ হবে যে নানার কাছে যাওয়া যাবে না, এটুকু নলেজও দরকার আছে। স্যার একজনের এক কোম্পানির একটা ভিডিওতে দেখলাম যে কত মিনিটে কি কোন সাবজেক্ট আছে সেগুলি ইন্ডিকেট করা নিচে। হ্যাঁ, এমনি স্যার আপনি করলে তো স্যার আমি এটা করতে পারি, কিন্তু আসলে এত সময় করি না। সময় তো লাগে। একটা ভিডিও চট করে আপলোড করে দিই, তাতেই মনে করেন অনেক সময় 2 দিন দেরি হয়। আপনি তো এমনিতে যে যেমন আচ্ছা, আমি আপনাকে বলি, ধরেন যদি আমার মূল পেশা এটা হইতো, এই টিচিংটাই যদি আমার মূল পেশা হইতো, তাহলে আমি এগুলোর পিছনে সময় দিতে পারতাম। আমার মূল কাজ তো এটা না। না, এটা সাবসিডিয়ারি। আমার তো ভাই চাকরি না। ইন্টারন্যাশনাল কোম্পানি আইডিয়া প্রবলেম করে গেছে আমাকে নিয়ে। ঠিক আছে, এই কথাটা আচ্ছা। আমরা শুনতে চাই না। আমি কাল আমার 24 তারিখ ডাকছিল, আচ্ছা। গেছি যে পরে বলছে এই প্রবলেম গুলো আছে, পরে আর ইয়ে করতে পারবে, ভাই সময় দেন, এক বছর। আমার তো ক্লায়েন্ট বিপদে পড়ে রয়েছে। তাহলে এইটুকু কি আমরা বুঝলাম? আমরা কি বুঝলাম? কোড করা যাবে যদি আপনি চান, কোড না করলেও চলবে, সরাসরি ইনভয়েস করা যাবে। পেমেন্ট কিভাবে নেওয়া যাবে দেখলেন। পেমেন্ট কি, খালি ইনভয়েসটা ওপেন করবেন, উপরে অ্যাড পেমেন্টে যাবেন, পেমেন্টটা দেখাই দেবেন সিস্টেমে, গেল। ওই যে আপনি লেনদেনগুলো করতেছেন এই অনুযায়ী আপনার রিপোর্ট কিন্তু অটোমেটিক রেডি হয়ে যাচ্ছে, আপনার কিছু করতে হচ্ছে না। হ্যাঁ, খালি শুধু ডেটটা ঠিকমতো সিলেক্ট করে দিয়ে আপডেট করে দিলেই রিপোর্ট চলে আসলো। এখন যদি এমন হয় সবসময় খালি ইনভয়েসই করবেন, বাকি দিয়ে বিক্রি করবেন, নগদ টাকায় যদি বিক্রি করেন তাহলে কি হবে? হতে পারে না এরকম ব্যবসা আমার নগদ টাকায় বিক্রি হচ্ছে। নগদ টাকায় বিক্রি হইলে কিন্তু এখানে দেখেন, এখানে নগদ টাকার ব্যাপারে কোনো কথা বলা নেই। এই যে সেলস ওভারভিউতে যান, এখানে যা আছে ইনভয়েস মানেই হলো বাকিতে বিক্রি। তারপরে হচ্ছে এখানে যা আছে কোনোটাই নগদ টাকায় যে বিক্রি করবেন সেই অপশন এখানে নাই। এই অপশনটা আমরা আরেক জায়গা থেকে পাবো, সেটা হচ্ছে এই যে প্লাস। আচ্ছা, এই প্লাসে গেলে এখানে দেখেন একটা আছে রিসিভ মানি, সুন্দর পরিষ্কার লিখা দেয় মানি, এটা টাকা রিসিভ করতে কি করতে, কোন একটা বিক্রির এগেনস্টেই তো টাকা আসবে আমার কাছে, তাই না? তাহলে আমরা সরাসরি এখানে যাবো রিসিভ মানি। আচ্ছা স্যার, ওখানে একটা অপশন দেখুন বিল। বিল পরে, বিলের এখনো যায় নাই। বিল হলো পারচেজের ক্ষেত্রে, আগে বিক্রি শেষ করি তারপরে কিনবো, টাকা কিছু কামাই আগে বিক্রি করে তারপরে টাকা কিনবো। আচ্ছা দেখেন, এখানে লেনদেনের ক্ষেত্রে আমাদের 2টা অ্যাকাউন্ট ছিল, একটা হলো ক্যাশ ইন হ্যান্ড আর একটা হলো আরবিএস ব্যাংক। ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা যে এখানে যে টাকাটা নিচ্ছি, টাকাটা নেবো আমরা ব্যাংকে নিয়ে, অথবা আপনি ক্যাশেও নিতে পারেন। যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট করছেন একটা নেন, সমস্যা নেই, নিলেন। এখন
ফ্রম কার কাছ থেকে টাকা পাবেন, মানে বিক্রি করতেছি কার কাছে সেটা তো আমি জানি, আমার কাস্টমার কি আমি জানবো না? ধরেন অ্যাকাউন্টে যান, আব্দুল জব্বার আইটেম, আর আচ্ছা জন্য দেন না, সবই 2টা ব্যবহার 3 ব্যবহার বাড়ান। আর অন্য কাউকে দিতে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা দেন, সুন্দর হবে না সবাই? এই যে উইলিয়ামসকে দেন, হ্যাঁ আজকেই বিক্রি হচ্ছে, নগদ টাকায় আজকেই বিক্রি হচ্ছে। হ্যাঁ, এইচপি এলিট বুক এটা বিক্রি হচ্ছে আপনার 4টা, ওকে একটা হয়ে গেছে। 4টা। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখেন, এখানে একটা দেখেন, এখানে কিন্তু ডিসকাউন্টের ঘর নাই, আছে ফর্ম তো আলাদা। ডিসকাউন্ট। এখন যদি এখানে ডিসকাউন্ট দিতে হয় তাহলে কিভাবে দিবেন বলেন? ইউনিট প্রাইস এপ্রিল করে আপনি তো আগে করছেন, আপনি জানেন। এখানে যেটা করতে হবে, ধরেন আপনার এই 4টাতে আপনার একটা ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ, ট্যাক্স রেট ট্যাগ করি, ধরেন এটা সেলস ট্যাক্স 10%। হ্যাঁ, আচ্ছা এখন এখানে ডিসকাউন্ট দিতে হবে, এখানে কিন্তু ডিসকাউন্টের কোনো ঘর নাই। এখানে যে ইউনিট প্রাইস যেটা আছে, ইউনিট প্রাইস আমরা এখানে হেরফের করতে পারবো। ধরেন আপনার এখানে 10% ডিসকাউন্ট দিবেন, 210 টাকায় 10% কত আসে? ধরেন 5% দিবেন, 210 টাকায় 5% আসে 10 টাকা। না, না। 10% 10 টাকা আর 5% আসবে হলো 210 টাকায় যে 10% 10 টাকা 21 টাকা আসবে। 5%। 10% 21 টাকা আসতে পারে। না, ধরেন আমি 5% যদি 5% হবে 5 + 10 টাকা, 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সা, তাই তো? আচ্ছা ধরেন 10%, তার মানে যদি আমি 10% হয়, আমার 210 টাকার উপরে 10% হলে কত হয়? 21 টাকা। তাহলে আমার এখন বাদ দিতে হবে 210 - 21 কত হয়? করেন না, একদম যোগ করেন না, বিয়োগ করেন না। সবাই আমরা করতে পারি। 189 189। তাহলে আমি কি করব, প্রোডাক্টের দাম ধরবো আমি 189। হিসেবে একটু জটিল। না জুড়ে না সহজ জিনিস, খালি আমার ম্যানুয়াল হিসাব করে এখানে বসাইতে হবে। এই জন্য যে আমরা সবাই হাতে নিয়ে আচ্ছা এখন এই যে দেখেন ডেসক্রিপশনে আমরা আপাতত কিছু ছিল না বলে কি দিয়েছি, প্রোডাক্টের নামটাই লিখে দিয়েছি, এটা কেটে দিব। এখানে লিখবো আমরা 10% ডিসকাউন্ট গিভেন, ওকে 10% ডিসকাউন্ট গিভেন। তাহলে হবে কি, এটা আমার সব জায়গায় থাকবে যে 10% ডিসকাউন্ট এখানে দেওয়া হয়েছে। কারণ প্রোডাক্টের দাম হঠাৎ করে 189 কেন হলো, আপনি 6 মাস পর নাও মনে রাখতে পারবেন যে কি ব্যাপার, এর দাম কম হয়েছে কেন। ডিসকাউন্ট দিলে ওটা বুঝতে হবে তো। এখানে অথবা আপনি আপনার বস এটা করে গেছে, আপনি এটা জানেন না। আপনি যখন এখানে দেখবেন 10% ডিসকাউন্ট দিবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার মাথায় চলে আসবে যে এখানে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। ইনভয়েসের সিস্টেমটা ভালো ছিল। হ্যাঁ, ইনভয়েসের সিস্টেমটা ভালো ছিল। না এক সিস্টেম সব জায়গায় হবে না। আর যেটা জায়গা ওটা ভালোই থাকে স্যার। আচ্ছা এখন শুধু এটা এখানে সেভ করে দেন, এখানে আর কিচ্ছু করতে হবে না। যেটা নাই সেভ এটা করে দিলে অটোমেটিক আপনার ব্যাংকে টাকাটা বেড়ে যাবে, আপনার ইনভেন্টরি অ্যাসেট থেকে প্রোডাক্ট চলে যাবে, যে যে জায়গায় হিট করা যাবে সব জায়গায় হিট করে দেবে। কারণ এটা তো নগদ টাকায় বেচছেন, উনি টাকা জমা দিয়ে আপনার বলছে ভাই টাকা দিয়ে দিয়েছি, আপনি প্রোডাক্ট পাঠান। ক্লিয়ার? সবকিছু হয়েছে, এখন খালি একটা জিনিস বাকি আছে, সেটা হলো বিক্রি করার পর যদি ফেরত চলে আসে, ক্রেডিট নোট। পানি নিয়ে সেটা বলতেছি। রিটার্ন এই যে ডিসকাউন্ট যেটা দিলাম, হ্যাঁ। আমার ইনভেন্টরি অ্যাকাউন্টে গিয়ে কি কোনো কিছু করতে হবে? না না, ইনভেন্টরিতে কিছু করতে হবে না। কত হবে? ইনভেন্টরিতে আপনার কস্ট প্রাইস সেম থাকবে, শুধু সেলস প্রাইসটা এই কয়টা প্রোডাক্টের ক্ষেত্রে ওখানে লেখা হবে, বুঝলি? শুধু এই কয়টা প্রোডাক্টের ক্ষেত্রে, বাকিগুলো কিন্তু যা তাই থাকবে, কারণ সবাইকে তো আপনি সেম ডিসকাউন্ট দিবেন না। আরেকটা জিনিস বলেন, মালিকের কাছ থেকে ক্যাশ রিসিভ করি, হ্যাঁ। এই স্টাইলে কি সেটা রিসিভ করতে রিসিভ মানে সবই। আমরা সবাই হাতে নিয়ে যাচ্ছি। এটা যখন ব্যাংক করাবো তখন আমরা ভালো করে বুঝাবো। আমি এখন এটা বুঝাচ্ছি না, কারণ ব্যাংকের সময় ডিটেইলটা বলা লাগবে। হ্যাঁ, একটা মিনিট আমি শুধু পাইনি। ফিল্টার তো ফিল্টার বুঝতেছি না। অনেক সবাই জন্য দেয়। স্যার দিতে স্যার। ভাই এই রিটার্ন আমার কোশ্চেন আছে। গভর্নমেন্ট তো পারে নাই আমাদের তো দিতে। 1 বছর সময় চাইছে সেটা হচ্ছে হ্যাঁ। ডিভিডেন্ড ইনকাম, শেয়ার সেটা বাজারে থেকে, ডিভিডেন্ড হ্যাঁ। ইনকামের যে ট্যাক্সটা কাটছে, ওইটা আমি এখানে ক্লেম করব কি? এটা ওই আপনার এই আছে না, এই চালানের মাধ্যমে কাটছে টাকাটা দিছ না না। কি বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে ঠিক আছে। ডিভিডেন্ড দিছে, ওইখানে ওরা সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্স টিডিএস ডিএস করছে। টিডিএস এ আপনার কোনো একটা কোনো তো source কোনো একটা number। সোর্স দেয়া তারা দেবে, চালান নাম্বার দেবে তারা আপনার, ইয়ে তো অনেক। ওদের চালান নাম্বার আপনি নেবেন, চালান নাম্বারে টাকাটা গভর্নমেন্টকে দেয় তারা, আমি 10টা কোম্পানির জন্য 10টা কোম্পানির স্যাম্পল চালান নাম্বার দিয়ে দিবে তারা। টিডিএস প্রত্যেকটা টিডিএস চালান নাম্বার দেবে আপনাকে বাধ্যতামূলক। আমি বিভিন্ন কোম্পানি
আমি আমার সিকিউরিটিসকে বলছি আমি বলি আমার অনেকগুলো কোম্পানিতে টিডিএস কার্ড তারা করে কি আমার ইয়ে আমি স্কয়ার ফার্মাতে ফোন করে বলবো আমার প্রত্যেকটা যারা আপনার টিডিএস কাটবে সে বাধ্য আপনাকে দিতে চালান নাম্বার ওই নাম্বারটা ক্লিক দিবেন আপনার সব ডাটা দিবেন অটো আপনার অ্যাকাউন্টে চলে আসছে টিডিএস মাইনাস হয়ে গেছে আপনার আপনি ধরেন সাপোজ 5,000 টাকা ট্যাক্স আসতো আপনি 5,000 4,500 টাকা তো আপনি টিডিএস কাটছে আপনার অটোমেটিক মাইনাস হয়ে গেছে পেবল থেকে দেখুন মাইনাস হয়ে গেছে ডিটেল করে দিয়েছে তখন আপনি বাকিটা দিয়ে দিবেন আপনি ব্যাংক থেকে দিতে পারেন সোনালী ব্যাংক থেকে অ্যাক্টিভ হচ্ছে অন্যান্য ব্যাংকে এর চালানে প্রবলেম ক্রিয়েট করতেছে আমি সেটাও ম্যানুয়ালি করে ফেলাইছি করে আমি দিয়ে দিছি তো এই জন্য 24 তারিখ ডাকছিল আমি দিয়ে গেছি তারা এক বছর সময় চাইছে আমার কাছ থেকে যেগুলো ঠিক তো সেটা কিভাবে কথা শেষ করব? যারা কোম্পানি যারা এটা টেকনিশিয়ানরা তাদের নাম্বারটা দিয়ে রাখতে হয় যে আপনি একটু আমাদের কাছে আপলোড দিতে থাকবেন আর আমরা ঠিক করতে থাকবো চালান নাম্বার দিতে হবে আদারওয়াইজ আপনি আনতে কি করে টাকা আমি মোসাকে আছে পোর্টফোলিও তো শেয়ার আপনি প্রায় 15টা আপনার তো 15টা বলতেছেন আমার তো মানে অনেক কোম্পানি এতগুলো টিডিএস কার্ডে সবার চালান আমি নিয়ে আপনার পোর্টফোলিওর কথা সেখানে আমি আসি সমস্যা নাই এখন কোম্পানিতে একটু প্রবলেম হচ্ছে ইন্ডিভিজুয়াল গুলো আর ওই ইন্ডিভিজুয়াল আচ্ছা ওই তিন ডিভিশন কত সময় পর ওই তিন ডিভিশন সেটা কোন মানে ইন্ডিভিজুয়াল পাঁচ আসল তো আমি বলেন চালানা পড়ে গেছে বেশি মানে কয়টা 15টা মধ্যে হতে পারে আমার চালান নাম্বার আরো বেশি পুরোটা মধ্যে আপনি সবগুলো পারবেন স্যালারি তো অনেক 12 মাসে 12 টাকা টাকা সমান দিচ্ছি 12টা সমান ব্যাংকের তো ডাইরেক্ট ব্যাংক থেকে নিয়ে নিচ্ছে বলে চলো দাম ইয়ে তো প্রায় 3,000 টাকা ট্যাক্স কাটছে ওই চালান নাম্বার দিতে হবে ডিভিডেন্ডের এগেইনস্ট 3,000 টাকা ট্যাক্স কাটছে চালানা মুস্তালা পেইন্ট করে এই ওটা তো ঠিক রেডি করতে হচ্ছে আমার সিকিউরিটিকে বললাম আমরা কাটি এই তো পুরো আপনি কোম্পানিকে সময় নেন পুরো জমা আছে চালান নাম্বার দিতে বাধ্য তারা আমি 30 তারিখ যে প্রত্যেকটা ইয়েতে যে বিএবিটি সবগুলোতে যে চালান নাম্বার দেন তাড়াতাড়ি ওদের শেয়ার হোল্ডার তো অনেকগুলো আমরা ধীরে ধীরে চালান না ওরা কি করে না এক চালানে অনেকগুলো টাকা দেয় আপনার অংশটুকু আপনি ম্যানেজ করে দিবেন ক্লেম করবেন আলোচনা করা উচিত টোটাল একটা চালান তারপরে ওই একটা চালান নাম্বার কিন্তু এই যতগুলো বলবে কাস্টমার আছে বা শেষ ওই একটা চালান নাম্বার দিয়ে ওদেরকে দিতে পারবে ধরেন 100 লোকের কাছ থেকে কাটছে চালান নাম্বার কিন্তু একটা আপনারা তো 2,000 টাকা কাটছে এখানে হয়তো জমা দিয়েছে সে 1 লক্ষ টাকা আপনি ওই চালান নাম্বার 1 লক্ষ টাকা শো করবে আপনার অংশটুকু আপনি ইনপুট দিবেন আমার ক্লেম দিলেন ওকে সেভ দিবেন ওকে আপনার এন্ড চলে আসবে আর ফলস করেন এন্ড দেন আপনাকে এক সময় এসে দিবে আচ্ছা আসেন আমরা সেটু তাড়াতাড়ি শেষ করি তাড়াতাড়ি মানে টপিক সব ঠিকই থাকবে আচ্ছা এখন হলো ক্রেডিট নোট বলতে যদি আমার বিক্রয় এখন তো বিক্রি নিয়ে কাজ করতেছি বিক্রির পর যদি ফেরত আসে রিটার্ন আসে তাহলে আমরা এটা করছি না বিক্রয় ফেরত টার্মটার সাথে আমরা পরিচিত তো ক্রেডিট নোট সেটাই এখন এখানে ঘটনা ঘটতে পারে দুইটা একটা হলো হ্যাঁ রেকর্ড হচ্ছে এই যে সবসময় দেখবেন এই যে এই জায়গায় টাইম ওঠে কিনা এই জায়গায় টাইম ওঠা মানে রেকর্ড হচ্ছে ওকে এখন হচ্ছে ক্রেডিট নোট হতে পারে দুই রকম ভাবে দুইটা মানে সিচুয়েশন আছে একটা সিচুয়েশন হচ্ছে যদি ইনভয়েস হয় টাকা পাওয়ার আগে একটা ক্রেডিট নোট আর একটা হচ্ছে যদি এই যে সরাসরি যে বিক্রি করলাম অথবা ইনভয়েস দিয়ে টাকা পেয়ে গেছি টাকা পাওয়ার পরে কিভাবে করব একটা হলো টাকা পাওয়ার আগে একটা টাকা পাওয়ার পরে এই দুইটা সিচুয়েশন আছে ধরেন টাকা পাওয়ার আগে যদি হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অবশ্যই আমার ইনভয়েস হবে ইনভয়েস হলে না টাকা বাকি থাকবে তাহলে আমরা একটা এখানে সব ইনভয়েসে যেহেতু পেমেন্ট করে দিছি আমরা একটা ইনভয়েস করে ফেলি আগে
ধরেন এটা আমরা 22 তারিখে নিচ্ছি, ডিউ ডেট 31 তারিখ, রেফারেন্স একটা কিছু দিলাম, আইটেম হচ্ছে এটা তিনটা। ধরেন এখানে ডিসকাউন্ট আপাতত কিছু নাই, যা আছে তাই, ধরেন 600 টাকা। ওকে, 600 টাকা। এটাকে আমরা কি করব, সেভ অ্যান্ড ক্লোজ করে দেব, অথবা আমি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল করে দিই। পদ্ধতি তো সবাই জানেন, অ্যাপ্রুভ পর্যন্ত যাইতে হবে। ছয়শো টাকা বিক্রি করছেন, ব্যাস না করছে 630, আপনি ওটা আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ইনভয়েস থাকলো যেটার এখনো পেমেন্ট পাইনি। এখন ধরেন এখানে বিক্রি করছি কয়টা, তিনটা। অ্যাওয়েটিং পেমেন্টে এটা যে ওপেন করি, প্রোডাক্ট দিছি কয়টা, তিনটা। এখন আমার কাস্টমার বলছে ভাই যে তিনটা প্রোডাক্ট দিচ্ছেন, তিনটা ল্যাপটপ দিচ্ছেন, তার মধ্যে একটা স্ক্রিন নষ্ট। ঠিক আছে, ফেরত দেন। ফেরত দিলাম। এখন কি করব আমরা, এখন যেটা করতে হবে, এই সিচুয়েশন যদি হয় যে টাকা এখনো পাই নাই, তাহলে আমাকে অবশ্যই সেই ইনভয়েসটা কোনটা জানতে হবে, সেই ইনভয়েসের এগেনস্টে আমাকে ক্রেডিট নোট করতে হবে। তাহলে আমরা আগে ইনভয়েসে ঢুকবো, ইনভয়েসের উপর ক্লিক করলে ইনভয়েসটা ওপেন হবে এভাবে। হ্যাঁ, ওপেন হওয়ার পরে 3 ডটে যাব, 3 ডটে গিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ধরেন এখানে তো প্রোডাক্ট সবই সেম, তাই না? খালি কোয়ান্টিটি কয়টা ফেরত আসছে, একটা। এটাকে আমরা অ্যাপ্রুভ করে দিব। ডেট আজকে 22 তারিখে বিক্রি করছে, আজকে মনে করেন ফেরত আসছে। ওকে, এখন দেখেন এই ইনভয়েসটা, এই যে ইনভয়েসে যাই, একটা ইনভয়েস আছে না, এখন লাস্ট একটাই তো করলাম। এই ইনভয়েসটা যদি ওপেন করি, তাহলে আমরা নিচে আসলে কি দেখতে পাবো, দেখেন এটা টোটাল কত, 600। এখান থেকে লেস হয়েছে, একটা ক্রেডিট নোট আছে 27 তারিখে, একটা ক্রেডিট নোট হয়েছে, দেখা যাচ্ছে ক্রেডিট নোট কত, 200। এখন আমার টোটাল ডিউ অ্যামাউন্ট কত, 400। তার মানে ইনভয়েসের ভ্যালু এখন হয়ে গেছে কত, 400। তার মানে এখানে আর কোনো ভেজাল নাই, পেমেন্ট নেওয়ার সময় 400 টাকা পেমেন্ট নিলে হয়ে যাচ্ছে। এখন একটা কোশ্চেন আছে, বলে দুইটা থেকে তিনটা থেকে আমি দুইটা দিলাম, একটা ফেরত দিলাম, কোয়ান্টিটি কি আমার এই অ্যাসেটে যে যোগ হয়েছে? অবশ্যই ক্রেডিট নোট মানে এটা সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। একটা যে ফেরত আসছে, একটা আমার ইনভেন্টরি অ্যাসেটে যোগ হবে, সেলস আমার কমে যায়, 400 টাকা সেলস হবে। সব জায়গায় যেখানে যেখানে ইফেক্ট পড়া দরকার, ইনকাম আমার 600 টাকা জায়গায় 400 টাকা হবে, সব জায়গায়, সব জায়গায়। পরবর্তী পর্যায়ে আবার ওই একটা তো মানে পারচেজ করে দিতে হবে পরে। ওইটা কি করবো, ওটা পরে, ওটা তো আপাতত খালি ফেরত স্যার নেই। একটু ক্লিয়ার করি, আমার নিজে ক্লিয়ার হয়ে যাবে। বলেন বলেন বলেন। এখানে 400 টাকা না ইনভয়েস, হ্যাঁ, 400 টাকা। পেমেন্টটা আমি পাইলাম 390 টাকা। হ্যাঁ, আমাকে আবার ওইভাবে আবার বসাইতে হবে। অবশ্যই। এই যে অ্যাড পেমেন্টে যাবেন, অ্যাড পেমেন্টে গেলাম, এখন উনি বলতেছে ভাই 400 টাকা যে পেমেন্ট হয়েছে, ওই ক্যাশ দেওয়ার সময় 10 টাকা কম দিবে, 10 টাকা কম দিবে। তো তাহলে আপনি পেমেন্ট আগে নেন হচ্ছে এখানে, 390 টাকা। দাঁড়ান, এখানে পেমেন্ট আপনি করতে পারবেন কি, না এখানে পেমেন্ট আগে নিয়ে নেন। এটা দুইভাবে করা যাবে, আমি একটা দেখাচ্ছি। এখানে ধরেন আপনি দিলে হলো উনি 390 টাকা, ঠিক আছে? এখানে আপনি নেন হচ্ছে ব্যাংকে নিলেন, ধরেন রেফারেন্স একটা কিছু দিলেন। হ্যাঁ, গেল। এখন কি দেখাচ্ছে দেখেন, পেইড 390, ডিউ কত, ডিউ 10 টাকা। 10 টাকা। এটা হ্যাঁ, এখন এইটা কি করবেন, এইটা কি করবেন, তাই তো? এই কাজটা দুইভাবে করা যাবে। একটা দাঁড়ান, এইটা তো, এইটা 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 এডিট, অ্যাডজাস্ট কোন না এটা অ্যাডজাস্ট করা যাবে, আমি বলছি দুইভাবে করা যাবে। একটা হচ্ছে আমি এখন যেটা করছি এইটা, আর যে অ্যাডজাস্ট যেটা, সেটা আমি পরে দেখাবো ওইটার আবার কাজ আছে, যেটা বলতেছি আমি পরে দেখাবো, ওইটা দেখবেন যে ওই জায়গায় যে কাজ আছে ওইটা আমি মিলাই দিব, যে এটা এখান থেকে এইভাবে করছি। আচ্ছা, এডিটে গেলাম, তো আমার এগুলো এডিট হবে না, না এটা তো এইভাবে হবে না মনে হয়, এগুলো সব ডিসকাউন্টের জায়গায় করতে হবে না স্যার, কোয়ান্টিটি ডিসকাউন্টও হবে না, এটা হবে না, এটা
আচ্ছা এটা এভাবে হবে না, এটা আমার ওই অ্যাডজাস্টই করতে হবে, এটা আমি দেখাবো আপনাদেরকে, no problem। এটা এই অবস্থা থাকুক, আপনাদের অ্যাকাউন্ট তো, তো এই 10 টাকাটা পরে কিভাবে অ্যাডজাস্ট করবো এটা দেখাবো আপনাদের। আপনি জটিল মানুষ। না না জটিল না, এই সিচুয়েশন আসতেই পারে, জটিল না এই সিচুয়েশন আসতেই পারে, এবং এইটা যখন আমি করাবো তখন আমি এরকম একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখাইতাম যে ধরেন এখানে 3 টাকা বাকি আছে, এটা কি করবো, এটা দেখাবো আমি, অসুবিধা নেই। তাহলে আজকে যেটা করাচ্ছি সেটা শেষ করি, এটা আমার থাকুক, এটা আমি দেখাবো, এবং এটা আমার প্ল্যানেই আছে, সব ব্যাচেই দেখাই। এটা যখন আমি ওই মানে 3 টাকা বা 5 টাকা একটা ইনভয়েস ক্রিয়েট করে বাকি রেখে ওটা পরে দেখাই, এটা থাকলো আপনার এই 10 টাকাটাই দেখাবো। তাহলে আমরা এখন কি করলাম, আমরা ক্রেডিট নোট করলাম, একটা হলো যদি আমার টাকা বাকি থাকে তাহলে ইনভয়েসটা ওপেন করে ওই ইনভয়েসের এগেইনস্টে ক্রেডিট নোট করবো, তাহলে আমার অ্যামাউন্ট অ্যাডজাস্ট হয়ে যাবে ওখানেই, জাস্ট টাকা নেওয়ার সময় আমি কম টাকা নিব, গেল। এখন যদি টাকা পেমেন্ট হয়ে যায় তখন কি করবেন, আচ্ছা এখন এখানে দেখেন সব অনেকগুলো টাকা পেমেন্ট হয়েছে, এটার মধ্যে থেকে একটা ক্রেডিট নোট করবো। হ্যাঁ, ধরেন এইটা ক্রেডিট নোট করতে গেলে আমাকে আগে এটা ওপেন করে নিতে হবে, কারণ এখানে কি আছে এটা দেখে আমাকে ক্রেডিট নোট করতে হবে, এটা ওপেন থাক। এখন আমি কি করব, ধরেন বিজনেস থেকে সেলস ওভারভিউতে আসি। সেলস ওভারভিউতে এসে আপনারা যেটা করবেন, এই যে প্লাস নিউ, এই নিউতে যে ক্রেডিট নোট, এটা কিন্তু আর ওই ইনভয়েস থেকে ক্রেডিট নোট হবে না, এটা এখান থেকে ক্রেডিট নোট করতে হবে যেহেতু পেমেন্ট হয়ে গেছে। ওকে, এখন এটা আমি ওপেন করে রাখার কারণ কি, এটা ওপেন করে রাখার কারণে এটা আমাকে দেখতে হবে এখানে কন্ট্যাক্ট কে, আব্দুল জব্বার নাকি, কই, হ্যাঁ আব্দুল জব্বার, তার মানে আমাকে এখানে আব্দুল জব্বার দিতে হবে। হ্যাঁ, ক্রেডিট নোট করতেছি ধরেন আজকে, দেখেন CN06 ক্রেডিট নোট 006 আসছে, তাই না? 6 কেন আসলো, ক্রেডিট নোট 1 হওয়ার কথা না, ক্রেডিট নোট তো প্রথম করতেছি এটা না, ধরেন দ্বিতীয়বার করতেছি, ক্রেডিট নোট 2 হওয়ার কথা সর্বোচ্চ, 6 আসলো কেন? 6 আসার কারণ হচ্ছে ইনভয়েস এবং ক্রেডিট হলো সিরিয়াল সেম, ইনভয়েস 1 আসবে, তারপর ক্রেডিট নোট করলে ক্রেডিট নোট 2 আসবে, তারপর ইনভয়েস করলে ইনভয়েস 3 আসবে, ক্রেডিট নোট 4 আসবে, মানে ইনভয়েস আর ক্রেডিট নোটের সিরিয়াল একই সিরিয়ালে আসে না, অটো আসবে, কার্ডটা আসতেছে, হ্যাঁ অটো আসবে। make sure। ওকে, এসের প্রবলেম তৈরি করবে না, ফ্লাইট নাম্বার চেঞ্জ করে ফেললে, কারণ আপনার তো ওখানে থাকতেছে আইভি, ইনভয়েস কে ফিট করতেছে, ইনভয়েস নাম্বারকে সিরিয়াল সেম হইলেও ওখানে থাকতেছে IV 001 আর এটা থাকতেছে CN 002, CN থাকতেছে, ইনভয়েস আর ক্রেডিট নোট দুইটা আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার লাভ, মানে সবাই বন্ধু উপকার হবে। আচ্ছা, এই দেখেন এটার নাম সামনে CN 006 আছে। আচ্ছা, এখন আমরা এইটা ওপেন করে রাখার কারণ কি, এখান থেকেই তো আমার ক্রেডিট নোট করতে হবে এটার এগেইনস্টেই, তাহলে আব্দুল জব্বার আমার ঠিক আছে। এখন হচ্ছে ধরেন এই যে এই Lenovo ThinkPad যেটার দাম 310, এইটা একটা নষ্ট গেছে, একটা ফেরত দিচ্ছে, এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ডিসকাউন্ট আছে, আপনার ক্রেডিট নোটের ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট অ্যাপ্লাই করতে হবে, তা না হলে যে রেটে গেছে তার থেকে বেশি রেটে ফেরত হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসেন 310, বাজার সময় ডিসকাউন্ট আছে, ফেরতের সময় না। না অবশ্যই Lenovo ThinkPad T550 না, রিটার্নের ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট T550, এই যে 310, হ্যাঁ এটা একটাই ফেরত আসছে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু ডিসকাউন্ট এমন কিছু নাই, এটা ট্যাক্স ধরছিলাম কত, 10%, ট্যাক্স যা ধরছেন সেটাই ধরতে হবে 10%। এখন ডিসকাউন্ট এমন নাই, এখন 310 টাকার উপর 3% ডিসকাউন্ট কত হয়, 100 টাকায় 3 টাকা, 300 টাকায় 9 টাকা, আর 10 টাকায় কত, 0.01 না আরে টিপ দেন না, মুখে ধরুন, টিপ দেন, টিপ দেন 310 টাকা কেন? বাইরে বলতে হ্যাঁ 310 টাকা 3%, 3 ডিসকাউন্ট দিয়েছেন 3%, 9 টাকা 30 পয়সা। 9 টাকা 30 পয়সা, তাই তো। তাহলে এখন কি হবে, এই 310 থেকে 9 টাকা 30 পয়সা বাদ দিয়ে বসাইতে হবে, মেনুলি করতে হবে। তার মানে 300 টাকা 70 পয়সা, এটাই হয় না? জি, তার মানে হচ্ছে 300.7, এটাই তো হয় নাকি?
নাকি 330 লিখছি 300.7 ও ট্যাক্স 30 টাকা, হ্যাঁ ওকে। এবার বুঝছেন তো এটা কেন 310 টাকা যায় 300.70 লেখা হলো? 3% ডিসকাউন্টে বিক্রি করছেন, আর যখন ফেরত নিচ্ছেন তখন ওই ডিসকাউন্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমি এটা এখানে অ্যাপ্রুভ করে দিই। স্যার অ্যাড এ নিউ লাইন এটা কি? অ্যাড এ নিউ লাইন বলতে যে কটা লাইন আছে ওই কটা লাইনে যদি আপনার না হয় আরো প্রোডাক্ট থাকে তাহলে অ্যাড এ নিউ লাইনে ক্লিক করলে আরেকটা লাইন পেয়ে লাইনটা যাবেন। বাড়তে থাকবে। লাইনটা অটো হবে না। আচ্ছা, এখন দেখেন এইটা তো ওইটার এগেনস্টে ক্রেডিট নোট আপনি অ্যাপ্লাই করলেন, প্রোডাক্টটা ইনভেন্টরিতে আসলো, এন্ড টাকা তো আপনি পেয়েছেন, টাকা ফেরত দিতে হবে না? আগেরটা টাকা পান নাই, যার কারণে টাকা অ্যাডজাস্ট করে কম নিছেন। তো এখন আপনি তো টাকা পেয়ে গেছেন, আগে টাকা ফেরত দিতে হবে, তাহলে সেটা পাবেন কোথায়? নিচেই পাবেন, এই যে নিচেই দেওয়া আছে, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট কত? 330 টাকা 77 পয়সা, আপনার ভ্যাট সহ আর কি, ওই যে 10% ভ্যাট ধরছেন না, ভ্যাট সহ। আচ্ছা, এখন ধরেন এটা আজকেই ফেরত দিচ্ছেন, ডেট আজকেই, ফ্রম কোন ব্যাংক থেকে দিচ্ছেন এটা নিউজিল্যান্ড কোথায় মনে আছে? আপনি যেটাতেই নেন, আপনি যেটার থেকে আপনার যেটার থেকে সুবিধা সেটা থেকে ফেরত দিতে পারবেন, কোনো অসুবিধা আমার ব্যাংকে আসুন হইল। ওকে। ধরেন আপনি আরবিএস থেকে ফেরত দিচ্ছেন, রেফারেন্স নাম্বার ওইটাই মনে করেন আগেরটাই, ওকে। এটা অ্যাড রিফান্ড, এখানে ক্লিক করলে আপনার আরবিএস ব্যাংক থেকে 330 টাকা 77 পয়সা কমে যাবে। আর আপনি প্রথম যখন ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্রুভ করছেন, তখন আপনার ইনভেন্টরিতে একটা প্রোডাক্ট বেরিয়ে গেছে। বুঝছেন কি সবাই? বাড়তেই হবে, বুঝছি। প্রসেস কি এটা মনে রাখতে যাবেন না, প্রসেস কি এটা মনে রাখার জন্য তো আমি ভিডিও দিচ্ছি, কনসেপ্ট আপনার মধ্যে ক্লিয়ার হয়েছে কিনা এইটা হলো কথা, হয়েছে এটা? তাহলে এখন ভিডিও দেখতে হবে আর প্রসেস মনে রাখতে হবে। স্যার, একটা কথা বলি। বলেন বলেন। বিক্রিত মাল ফেরত হলে ক্রেডিট নোট, এই তো? হ্যাঁ। আচ্ছা, ক্রেডিট নোটটা শাব্দিক অর্থ দিয়ে একটু বোঝা দিবেন? ক্রেডিট নোট ওই যে বিক্রয় ফেরত বা ক্রয় ফেরতকে ক্রেডিট নোট বলে, শাব্দিক অর্থ এটাই। ক্রেডিট নোট, ক্রেডিট হিসেবে আপনি একটা নোট রাখতেছেন, ক্রেডিটটাকে নোট রেখে অ্যাপ্লাই করতেছেন, এটাই। বিক্রয় ফেরত বিক্রয় ফেরত এটা। আপনি বিক্রয় ফেরতকেও ক্রেডিট নোট বলে, ক্রয় ফেরতকেও ক্রেডিট নোট বলে। যে কোনো ধরনের ফেরত হলেই যে কোনো ইয়াতে ক্রেডিট নোট। অবশ্য এই ক্রয় ফেরতকে কুইক বুকে একটা নাম আছে, রিফান্ড রিসিপ্ট বলে, হ্যাঁ। বাট মূলত শাব্দিক অর্থে সবগুলো ক্রেডিট নোট, সব ক্রেডিট নোট, বুঝছেন? আমরা সার্ভিসের ক্রেডিট নোট দিই, আমাদের কোম্পানি সার্ভিস সেল করে, তো ধরেন একজন 1 ঘন্টা কম করছে কিন্তু টাইম শিটে 1 ঘন্টা বেশি লেখা আছে, ইনভয়েস হয়ে গেছে, ও এখন কুইরি দিছে যে ভাই এটা 1 ঘন্টা কম হবে, আর পরের ইনভয়েসে 1 ঘন্টা কম চার্জ করি ওকে, ওই যে ইয়েতে পেরোবে। বেরো। এটা হচ্ছে এটা আমরা ক্রেডিট নোট করি। যাই হোক, তো আজকে আমরা সেলসের মোটামুটি যা করার করছি, এখন আপনাদেরকে আমি একটা ডকুমেন্ট দিব, এই ডকুমেন্ট দেখে একটু প্র্যাকটিস করতে হইবে, হ্যাঁ। এই যে কাস্টমার ইনভয়েস, আপনাদের গ্রুপ কোথায়? 6030 না? এই ছিল তো নিচে 6030। দেখেন একটা এক্সেল দিছি, এক্সেল ফাইলটা হচ্ছে আপনারা যে কাস্টমারগুলো ওখানে বা যে কন্ট্যাক্টগুলো ওখানে জেরোতে ইনক্লুড করছেন, অ্যাড করছেন, লাস্ট ক্লাসে কন্ট্যাক্ট লিস্ট দিছিলাম না অ্যাড করার জন্য, সেই কন্ট্যাক্টের নামগুলো এখানে লেখা আছে। এখানে বলছে কোড জর্জ, আপনি কি করবেন? জেরোতে ঢুকে প্রথমে একটা কোড ওপেন করবেন, কাস্টমার হিসেবে নাম দেবেন হচ্ছে জর্জের, ডেট হবে মানে সরি কোডের ডেট হবে কত? কোড ইনভয়েস ডেট, এটা কোডের ডেট হবে, ডেট হবে এত, প্রোডাক্ট হবে এই 3টা, কোয়ান্টিটি হবে এতগুলা করে, আর ট্যাক্সেবল মানে ট্যাক্স হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট, ওকে। তারপর এটাকে সেভ করবেন, এরপর কনভার্ট টু ইনভয়েস, তার মানে কপি টু ইনভয়েসে যাবেন, গিয়ে ডেট দিবেন, এইটা ফুল অ্যামাউন্ট ইনভয়েস করবেন। ঠিক এইভাবে প্রতিটাই প্র্যাকটিস করবেন, প্রতিটা কাস্টমারের নাম দিয়ে দিয়ে এখানে করা আছে, পারবেন না? মানে আপনি কল্পনা করে করার থেকে আমি এখন ফিক্সড ডাটা দিয়ে দিলাম যে এগুলো দিয়ে করেন, এবং এই ডাটাগুলো সবগুলো কি করবেন? স্ক্রিনশট নিয়ে অথবা এটার পিডিএফটা ডাউনলোড করে একটা ফোল্ডার করে যার যার নাম তার নামে সেভ করে রাখবেন।
এটা আপনাদের খুব তাড়াতাড়ি কাজে লাগবে। কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলেই যে বলবে যে ভাই তুমি কি অ্যাকাউন্টস রিসিভেবলের কাম পারো, তখন এগুলো তাকে খালি পাঠিয়ে দিবেন এই যে অ্যাকাউন্টস রিসিভেবলের কাম দেন। এগুলো কিন্তু লাইভ প্রজেক্ট, সমস্যা নেই, কাস্টমার দেখলেই বুঝবে যে হ্যাঁ আপনি কাজ জানেন। তাহলে এক্সেলে শিট পাঠাবো। এক্সেলে কেন পাঠাবেন? না কেউ চাইলেও দেখতে চাইলো। কি দেখে আপনার এই এক্সেল দেখে সে কি করবে? আচ্ছা আপনি যে জেরোতে যে ইনপুট দিচ্ছেন, সেটার স্ক্রিনশট অথবা সেটা পিডিএফটা নামায় রাখবেন। আচ্ছা ওই ইনভয়েস, ওই কোডের পিডিএফটা নামায় রাখবেন, ওই ইনভয়েসগুলো পাঠাবেন, কোডগুলো পাঠাবেন। এক্সেল ওনাকে দেওয়া যাবে না, এক্সেল তো আপনার উনি এক্সেল দেখলে বুঝবে যে আপনি এখানে প্র্যাকটিস করে করছেন এটি, বুঝছেন? এই আর কি। তো আজকের ক্লাস শেষ, আমি ডাটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দিব বাসায় গিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ক্লাসটা। ধন্যবাদ।